এবং আজকের ঘটনাগুলো যেটা করব সেটা হচ্ছে যে প্রথমে একটা ছোট ঘটনা দিয়ে শুরু করি, তারপর একটা বড়, তারপরে আরো বড়, এভাবে ধীরে 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 এগিয়ে যাই। এবং আশা করছি আজকের এপিসোডটি আপনাদের অনেক ভালো লাগবে। আমরা শুরুতেই চলে যাচ্ছি ফারনানের কাছে। হ্যালো লিসনার্স, আমি ফারনান, পুরান ঢাকা থেকে এসেছি। তো প্রথমে যে ঘটনাটা আমি আজকে শেয়ার করব, এই ঘটনাটা আমাকে মাসুদ ভাই বলেছেন। তো এই ঘটনাটা এক্স্যাক্টলি উনি ওনার একজন আঙ্কেলের কাছ থেকে শুনেছেন। এবং মাসুদ ভাইও পুরান ঢাকায় থাকেন, আমিও পুরান ঢাকায় থাকি, এবং ঘটনাটা যার সম্পর্কে বলছি উনিও পুরান ঢাকায় থাকেন। তো ঘটনাটা অনেক আগের, যুদ্ধের আগের সময়কার ঘটনা এটি। তো আমাদের পুরান ঢাকার এখন যেরকম স্ট্রাকচার, সেটা ওই সময়টাতে এরকম ছিল না। তো আমি যে ঘটনা বলবো সেটা হচ্ছে লক্ষ্মীবাজার, কাছেরপুর, তারপর শিংতলা নামে একটা জায়গা। তো এরকম লোকেশনের মাঝখানে ঘটনাটা ঘটেছিল। তো আমাদের ওখানে যারা ওখানে লোকাল যারা থাকেন অনেক পুরনো, তারা অনেকেই জানেন যে ওই শিংতলার ওখানে যে একটা রাস্তা ছিল, যে রাস্তাটাকে সবাই একসময় অনেকে অ্যাভয়েড করতেন। এবং রাস্তাটাতে ওই সময় যেটা ছিল যে অনেক নর্দমার মতো একটা জায়গা ছিল, এবং ওখানে একটা টানেলের মতো ছিল, যে টানেলে দেখা যেত যে সবাই ময়লা আবর্জনা ফেলতো, এরকম একটা জায়গা। এবং সচরাচর দিনের বেলাও ওখানে কেউ মানে ওই জায়গাটা দিয়ে যেত না, মানে সবাই এটাকে পরিহার করত। কিন্তু এখন ঘটনা যেটা হচ্ছে সেটা হলো যে যে আঙ্কেল ঘটনাটা বলেছেন, উনি যেটা হয় যে একবার এক রাত্রে ওনার বাসার কোন একজন সদস্য হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়েন। এবং যেটা হয় যে উনি যেটা করেন যে ওনার একটা সাইকেল নিয়ে, আমাদের আশেপাশে ওই সময়টাতে তখন এত ওষুধের দোকানও ছিল না, উনি যেটা করেন যে সব থেকে কাছের যে লোকেশন সেটা হচ্ছে মিটফোর্ড হাসপাতাল। তো সেই হাসপাতালের উদ্দেশ্যে ওনার সাইকেলটাকে নিয়ে উনি বের হয়ে যান। এবং ওটা ছিল একটা শীতের রাত, বাইরে ছিল প্রচুর কুয়াশা, এবং একটা মানুষও বাইরে ছিল না ওই সময়টাতে। অনেক আগের ঘটনা, কোনো মানুষও এত রাত্রে চলাফেরা করতো না তখন। তো উনি তখন যেটা উনি চিন্তা করলেন যে উনি সব থেকে যে শর্টকাট যে রাস্তাটা, সেটা দিয়ে সে যাবেন। এবং সেই রাস্তাটা হচ্ছে ওই গলিটা, যে টানেল এবং কিছু ছোটখাটো নর্দমার মতো কিছু জায়গা রয়েছে, সেই জায়গাটা দিয়ে উনি শর্টকাটে বেরিয়ে যাবেন মিটফোর্টের উদ্দেশ্যে। এবং ওই জায়গাটা ছিল এমন ছিল নাকি যে যে টানেলটার পাশে ছোট যে জায়গাটা ছিল, সেই ছোট জায়গাটাতে একটা মানুষ যদি হেঁটেও যায়, সেক্ষেত্রে মানে একটু মানে জায়গাটা কমই বলতে গেলে হবে, মানে একটু চিপা জায়গাটা। তো উনি চিন্তা করলো যে সাইকেলটা নিয়ে এভাবে সে বের হয়ে যাবে। কিন্তু যখন সে গলিটার ঠিক মুখের দিকে আসলো, টানেলটা ঠিক যেখান থেকে শুরু, ওখান থেকে সে কুয়াশার আড়ালে কিছু দেখতে পেলেন। সেটা হচ্ছে যে হয়তোবা ওই গলিটার শেষ মাথায় কেউ একজন আগুন জ্বালিয়ে দুই তিনজন মানুষের মতো ওখানে শীতের দিনে যেমন আগুন পোহায়, মানে সেরকম কিছু একটা করছে। তো উনি সেটা চিন্তা করলেন যে উনি দূর থেকে আস্তে আস্তে সাইকেলের বেলটা দিতে থাকলেন, যেন ওই মানুষগুলো সরে যায়। সে মনে করেছিল যে হয়তোবা কোনো ওখানকার কোনো লোকজন হবে, কিন্তু এত রাত্রে ওখানে লোকজন থাকার কথা নয়। সে যতই সামনের দিকে এগোচ্ছে এবং সে আহ, সাইকেলের বেল দিচ্ছে যাতে ওই জিনিসগুলো সরে যায়, কিন্তু ওগুলো একদমই সরছে না, ওখানেই রয়ে গেছে। কিন্তু যখনই সে 5 থেকে 7 হাত দূরত্বে অবস্থান করছে, তখন উনি যেটা করলেন যে সাইকেলটাকে একসাথে এক পাশে রেখে একদম হেঁটে যে সামনে গিয়ে দেখার চেষ্টা করলেন যে কি আসলে। উনি যখন সামনে গেলেন, উনি দেখলেন যে এগুলোকে দূর থেকে মানুষের মতো দেখালেও এগুলো মানুষ নয়, কেননা এগুলোর পরনে কোনো পোশাক ছিল না। এবং এগুলো দেখতে ছিল একদম ছিপছিপে কালো বর্ণের, অনেক শুকনা। এবং উনি যেটা বলেন, বর্ণনা যেটা দেন যে ওগুলার সে দূর থেকে যেটা দেখে যে মানে হাতগুলো ছিল আপনার বডির থেকে একটু বড় এবং অনেক চিকুন। হাতের আঙ্গুলগুলো ছিল অনেক চিকুন, এবং মাথাটা ছিল বডির তুলনায় অনেক বড়, এবং চোয়ালটা ঠিক মাঝখানের দিক থেকে একদম নিচে নেমে গেছে, এরকম একটা আহ, ঠামো। তারপর উনি যেটা করলেন যে উনি বুঝতে পারলেন যে এগুলো আসলে মানুষ না। এই জিনিসটা দেখার সাথে সাথে ওনার কাছে হঠাৎ মনে পড়ে গেল ছোটবেলায় উনি যখন আহ দাদা দাদির কাছে পিশাচের গল্প শুনতেন, ওইরকম ঠিক একটা স্ট্রাকচার। তখন উনি তাড়াতাড়ি করে যেটা করলেন যে ওখান থেকে পালানোর চেষ্টা করলেন। এবং উনি দেখলেন যে হঠাৎ করে ওই জিনিসগুলা তার দিকে মানে ঘুরে তাকালো। এবং সাথে সাথে উনি ওনার দিকে একটা ভেঞ্চি কাটার মতো করে একটা ভয়ানক একটা দৃষ্টিতে তার দিকে তাকালো। এবং উনি তখন যেটা করলেন যে সাথে সাথে সাইকেলটাকে প্যাডেল দিয়ে এক মানে একদম অনেক জোরে নাকি অনেক স্পিডে সেই মিটফোর্ড হাসপাতালের দিকে চলে গেলেন। এবং উনি যেটা পরে যেটা বলেছেন যে
ওনার জীবনে সব থেকে বেশি ভয়ানক সময় ছিল সেই টানেলের পাশ থেকে মিটফোর্ড হাসপাতাল পর্যন্ত চলে যাওয়া যে সময়টা। কারণ এই সময়টাতেই সে এতটাই ভয় পেয়েছিলেন যে পিছনে একবার যে ঘুরে তাকাবেন সেটারও তার সাহস ছিল না। যখনই সে মিটফোর্ড হাসপাতালের কাছে কিছু লোকজনের কাছে আসলেন তখনই সে মানে কিছুটা রিল্যাক্স ফিল করলেন, এবং ওনার কাছে বারবার মনে হচ্ছিল ওই অবয়বগুলা, ওই জিনিসগুলো, স্ট্রাকচার গুলো তার পিছনে বারবার ধাও করে তার পিছন পিছন আসছে। এটাই ছিল ভাইয়া ঘটনা। এটা ছিল আমার ফার্স্ট ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার প্রথম ঘটনার জন্য অনেক 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 ধন্যবাদ। আমরা চলে যাব এবার আমাদের দ্বিতীয় অতিথির কাছে, এবং আমাদের সাথে রয়েছেন আফনান, এবং আমরা তার কাছে তার ঘটনা শুনবো। আপনার নামটা আমি তো বলেই দিয়েছি, আমরা সরাসরি ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম লিসেনার, আফসান বলছি, এসেছি আজিমপুর থেকে। আজকে যে ঘটনাটি আমি শেয়ার করব সেটা একটু প্রিভিয়াস হিস্টরিটা বলার দরকার, যেটা আমি কোথা থেকে পেলাম। তো মাস চারেক আগে আমি সাউথ ক্যারোলিনা ইউনিভার্সিটিতে, মানে যেটা আমেরিকাতে, ওখানে ট্রান্সন্যাশনাল সিকিউরিটির উপরে, এটা মিডিল ইস্ট, মানে আমার শিরোনামটা ছিল ট্রান্সন্যাশনাল সিকিউরিটি ইন মিডিল ইস্ট, এটার উপর একটা প্রবন্ধ পাঠাই। তো ওখানে যার মাধ্যম দিয়ে যে প্রবন্ধ পাঠাই উনি বাঙালি ছিলেন, মানে বাংলাদেশি ছিলেন। তো ওনার সাথে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার এক পর্যায়ে, তো উনি ওনার এক স্যারের, যিনি আমেরিকান, তো ওনার এক স্যারের একটা ঘটনা আমাকে শেয়ার করেন, এবং যে ঘটনাটা বাংলাদেশেই ঘটেছিল। তো আজকে এই ঘটনার সাথে আমি এমন একটা জায়গার কথা আজকে আমি বলবো, হয়তো বা লিসেনাররা অনেকেই হয়তো বা জানেন না, আমিও জানতাম না, আমি খুঁজেছি সেই জায়গাটা, তো অবশেষে পেয়েছি। তো আজকে হয়তো বা নতুন একটা জায়গার সাথে পরিচিত হচ্ছে, বাংলাদেশে এমন একটা জায়গা আছে। তো আমি সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। তো আমাকে যিনি এই গল্পটা দিয়েছেন, তো উনি যেভাবে শেয়ার করেছেন সেটা আমি ওইভাবে আর কি বলছি। যে ওনার ইউনিভার্সিটির যে স্যারের কথা আমাকে বলেছেন, ওনারা তখন ওই সাউথ ক্যারোলিনা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন। তো ওনারা 1979 সালে যখন ওই মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের উপরে ব্যাপক নির্যাতন শুরু হয়, তখন কিন্তু ওই 70-এর দশকেই প্রথম দিকে মানে রোহিঙ্গারা বাংলাদেশে আসতে শুরু করে। তো ওনারা 1979 সালের দিকে ওনারা এই রোহিঙ্গাদের উপরে একটি গবেষণামূলক একটা কাজ করতে চাইলেন। তো ওনারা শুরুর দিকে মিয়ানমার হয়ে রাখাইন প্রদেশ যেতে চাইছিলেন, কিন্তু ওই সময় সামরিক সরকার ওনাদেরকে যেতে দেয়নি ওদিক দিয়ে। এই জন্য ওনারা বাংলাদেশের ভিসা নিয়ে বাংলাদেশে আসেন প্রথমে, এবং ওনারা কক্সবাজার সহ ওই এলাকায় মিয়ানমারের বিভিন্ন ক্যাম্প, মানে রাখাই মানে রোহিঙ্গাদের বিভিন্ন ক্যাম্প এবং বিচ্ছিন্নভাবে থাকা বিভিন্ন রোহিঙ্গাদের সাথে কথা বলেন। এরকম 5-7 দিন ধরে ওনারা এই বিষয়ের উপর একটা গবেষণা চালান। তো ওনাদের কাজ যখন প্রায় শেষ দিকে, তখন ওই কাজের খাতিরে ওনারা বিভিন্ন জায়গায় ওখানে গিয়েছিলেন। তো কাজের শেষ দিকে সেই স্থানীয় কিছু লোকদের কাছ থেকে ওনারা একটা অদ্ভুত জায়গা, মানে সন্ধান পেলেন, একটা অদ্ভুত একটা স্থানের, যে সেটা বাংলাদেশ এবং মিয়ানমারের ঠিক মাঝামাঝি, মানে বর্ডারের মাঝে, এটা বর্তমানে এটা নো ম্যানস ল্যান্ডের মধ্যে পড়ে গেছে আর কি। তো সেই জায়গাটার নাম হচ্ছে চিকনকালা। এই চিকনকালা নামক এই জায়গাটার সন্ধান ওনারা লোক মারফত পান, যে এই জায়গাটিতে যেই মানে একটা জঙ্গলের মতো আছে, এই জঙ্গলে মাঝে মাঝে অদ্ভুত ধরনের শব্দ শোনা যায়, এবং এই শব্দ মানে ওনারা অনেকেই সেটা শুনতে পান। তো যাই হোক, তো ওনাদের মধ্যে একটা উৎসাহ মানে জাগে, মানে আগ্রহ জাগে, যে আমরা ওই জায়গায় যাব, কি অদ্ভুত শব্দ এটা আমরা শুনবো। তো ওনারা সত্যি সেই জায়গাতে যান। স্থানীয় লোকজন তাদেরকে নিষেধ করা সত্ত্বেও ওনারা বলেন যে না, আমরা এটা শুনবো। তো ওনারা প্রথম দিন যান, জঙ্গলে যান, স্থানীয় একজন গাইডকে সাথে নিয়ে যান সেখানে। তো ওখানে যাওয়ার পর সারাদিন মানে ওখানে ঘোরাঘুরি করেন, কিন্তু প্রথম দিনে ওনারা কোনো কিছুই শোনেন নাই, এমন মানে ভৌতিক কোনো কিছু ওনারা দেখেনও নাই। সন্ধ্যার আগে ওনারা চলে আসেন, বা সন্ধ্যা যখন হবে তখন তার আগে জঙ্গল থেকে বাইরে বের হয়ে আসেন। এরকম প্রথম দিনে ওনারা কিছু দেখতে পান নাই, দ্বিতীয় দিনও না, তৃতীয় দিনও না, চতুর্থ দিনও না। অবশ্য ওনারা খুবই বিরক্ত হয়ে যান। ওনারা বলেন যে এটা টোটালটাই একটা লোকমুখে শোনা প্রচলিত কিছু একটা বগাস গল্প, আসলে এরকম এখানে কিছু নাই। তো তারপরেও ওদের মধ্যে একজন ছিলেন, 6 জনের একটা টিমের মধ্যে ওনারা 6 জন ছিলেন আর কি। তো ওনাদের মধ্যে একজন ছিলেন, উনি বললেন যে না, আমরা আরেকদিন দেখি, যদি ওই দিন মানে আরেকদিন দেখার পরে যদি না হয় তাহলে আমরা চলে যাবো এখান থেকে। তো সত্যি পঞ্চম দিনে ওনারা যান। তো সারাদিন যখন ওনারা ঘোরাফেরা করছেন ওখান দিয়ে, তেমন কিছুই দেখেননি। ঠিক মানে পরন্ত বিকেল যখন, তখন হঠাৎ এই 6 জন টিমের মধ্যে একজন হঠাৎ করে বলে ওঠেন যে এই জঙ্গলে কি ভূমিকম্প হচ্ছে কিনা, অন্যদেরকে প্রশ্ন করেন এই কথা বলে। তখন ওরা বলে না, তো জঙ্গলে তো কোনো ভূমিকম্প হচ্ছে না। তো বলে আমার তো মনে হচ্ছে জঙ্গলে ভূমিকম্প হচ্ছে, আমি দেখছি যে মানে সব গাছপালা নড়ছে।
আর মাটিও কাঁপছে। আরেকজন বলে, আমি অদ্ভুত একটা শব্দ শুনছি। সেটা হচ্ছে, মনে হচ্ছে যে অনেক সৈন্য ঘোড়া নিয়ে মানে এগিয়ে আসছে জঙ্গলের ওই পাশ থেকে। আরেকজন বলছে যে, আমি শুনছি যে প্রচন্ড বাতাস বা ঝড় উঠে আসছে এবং ওই দিকের গাছগুলো ভেঙে যাচ্ছে। মনে হচ্ছে যে একটু পরে এসে আমাদের গায়ে এসে আঘাত হানবে এই ঝড়। তো এরকম এই ৬ জন টিমের মধ্যে ৫ জনই পৃথক, পৃথক কিছু ব্যাপার শুনতে থাকেন। একজনের সঙ্গে আরেকজনের কোনো মিল নেই ওখানে। কিন্তু একজন কিছুই শোনেন নাই। একজন বলে যে, আমি তো কিছুই শুনতে পাচ্ছি না। আমার সাথে তো কিছু হচ্ছে না। কিন্তু ওনাদের সাথে যে গাইড ছিলেন তিনি বললেন যে, যেহেতু আপনার এখানে একটা অন্য কিছু হতে যাচ্ছে, আসুন আমরা দ্রুত এখান থেকে বের হয়ে যাই। এখানে রেওয়াজটা এটাই যে কেউ যদি উদ্ভট ধরনের বা ভৌতিক কোনো কিছু এখানে শব্দ শোনে, তারা তাড়াতাড়ি জঙ্গল ছেড়ে বাইরে বের হয়ে আসে। তাহলে আর কিছু হয় না। আর যদি সেখানে অবস্থান করে তাহলে ক্ষতি হয়। তো উনারা তাড়াতাড়ি করে ওই ৫ জন এবং ওই গাইড তাড়াতাড়ি বের হয়ে আসার চেষ্টা করেন। কিন্তু ওই যিনি কিছুই শোনেননি ওই ৬ জনের টিমের, উনি বলছেন যে, আমি তো কিছু শুনিনি। সুতরাং তোমরা যাও, আমি একটু দেখি। তো উনারা তাকে বারবার রিকোয়েস্ট করার পর উনি তখন আসতে চাচ্ছিলেন না। তখন উনারাই তাড়াতাড়ি করে ৫ জন সহ ওই গাইড সহ উনারা তাড়াতাড়ি বাইরে বের হয়ে গেলেন। তো উনারা জঙ্গলের বাইরে বের হয়ে আসার পরে উনারা কিছুক্ষণ অপেক্ষা করলেন। দেখলেন ৩০ মিনিট কি ৪৫ মিনিট পর ওই যিনি ছিলেন ওই জঙ্গলের মধ্যে, যিনি কিছু শুনেন, উনি খুব হন্তদন্ত মানে ক্লান্ত হয়ে মানে ভয়ার্ত চোখে তাড়াতাড়ি করে ফিরে আসছেন। তখন উনি বলেছেন যে, কি ব্যাপার, কি হলো, তুমি কি কিছু শুনেছো? বলে, হ্যাঁ আমি কিছু একটা শুনেছি। তখন তখন তার অবস্থা আসলে ওইভাবে বলার মতো ছিল না। খুব মানে দৌড়ে এসেছে, ক্লান্ত ছিল। তখন উনি পরবর্তীতে তাদেরকে বলেন যে, উনি হঠাৎ করে শুনলেন যে কিছু ফিসফিস শব্দ। তার চারপাশে মনে হচ্ছে অনেকে ফিসফিস করে কথা বলছে। তো উনি এতটুকুই শুনেছেন, কিন্তু এটা শুনে উনি ভয় পেয়েছেন যে এখানে কেউ নাই, ফিসফিস করে কথা বলার মানে কথা কে বলছে? তারপরেও অনেকে অনেক ব্যাখ্যা দিয়েছেন যে, হয়তোবা তুমি বাতাসের শব্দ শুনেছো বা পাতার শব্দ মানে এরকম কোনো শব্দ শুনেছেন। এরকম অনেক ব্যাখ্যা দিয়েছেন আরকি। তো যাই হোক, ওনারা ওখানে কাজ শেষ করে আবার আমেরিকাতে চলে আসেন। তো সর্বশেষ যেই ব্যক্তিটি ওখানে যে ফিসফিস শব্দ শুনেছিলেন, উনি ছিলেন একজন মিশরীয় ভদ্রলোক। তো উনি সপরিবারেই আমেরিকাতে থাকতেন, সাউথ ক্যারোলিনাতে। তো ওইখানে কিছুদিন পর উনার পরিবারের সদস্যরা উনাকে বলে যে, "কি ব্যাপার, তুমি রাতের বেলা ফিসফিস করে কার সাথে কথা বলো? তুমি কি ফোনে কথা বলো?" তো বলে যে, "না, আমি তো টেলিফোনে রাতের বেলা কারো সাথে কথা বলি না।" এমনকি তার ঘরে টেলিফোনের সংযোগটাও নাই। তখন তো মোবাইল ফোনও ওখানে এতটাই ছিল না আরকি। তো তার ঘরে টেলিফোনের সংযোগটাও নাই। তো তাহলে ফিসফিস করে কথা কোত্থেকে আসে? তখন উনি বললেন যে, "হয়তোবা তোমাদের মনের ভুল।" বাবা-মাকে এরকম কিছু বিষয় উনি বোঝালেন আরকি। তো এরকম কিছুদিন পর হঠাৎ করে উনার রাতে ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরে উনি মানে ফিল করলেন যে উনার আশেপাশে মানে কিছু লোক কথা বলছে, কিন্তু কথাগুলো না ফিসফিস করে। মানে ফিসফিস করে কথা বলছে। কি যেন বলছে এবং কিছু ওয়ার্ড বারবার উচ্চারিত হচ্ছে। তখন উনি চিন্তা করলেন এটা হয়তোবা উনি মানে এটা এবার উনি নিজেই বুঝতে হ্যাঁ, এবার পারলেন। উনি নিজেই এটা শুনছেন। রাইট। তো উনি তখন মনে করলেন হয়তোবা ওই যে জঙ্গলে উনি ভয় পেয়েছিলেন, হুম। ওইটাই তার মনের মধ্যে রয়েছে এবং ওইটাই হয়তোবা ওই কারণে উনি ওনার কোনো কিন্তু এই প্রথমবারের মতো নিজে উপলব্ধি করতে হ্যাঁ, এইবার পারলেন। ১ম বারের মতো উনি নিজে উপলব্ধি করলেন। কিন্তু তারপর উনার মনকে এটা বুঝিয়েছে মানে মানে আমি একটু বলেছিলেন শেষ করি যে এই প্রথমবারের মতো উনি উপলব্ধি করলেন যে ওনার ঘরের মধ্যে আসলে যে ব্যাপারটা ওনার মা বলছেন বা যা কিছু, যে কেউ একজন হয়তো কথা বলে এবং সেটার জন্য ভাবছেন যে একা একা তো কেউ কথা বলতে পারে না, হয়তো টেলিফোনে কথা বলে। এটাই হচ্ছে ব্যাপারটা হ্যাঁ, ছিল। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। ওকে। তো তারপর উনার মনকে বুঝ দিলেন হয়তোবা কোনো কারণে উনার নিজের থেকে এরকম সমস্যা হচ্ছে। কিন্তু ১ দিন ২ দিন প্রায় মানে প্রতিদিন এই ধরনের ঘটনা ঘটতে থাকে উনার সাথে। তো এর মধ্যে কিছু মানে শব্দ বারবার উচ্চারিত হতে থাকে এবং সেটা অস্পষ্ট শব্দ এবং প্রতিদিন আস্তে, আস্তে সেই শব্দগুলো স্পষ্ট হতে থাকে। এবং যখন উনি তো যদিও মিশরীয় ছিলেন, মানে মিশর তো আরবি ভাষা আরকি। হুম, হুম। তো ওই শব্দটার যেই ওয়ার্ড মানে যে অর্থটার মানে যদি মানে অনুবাদ করা যায় তাহলে অনুবাদটা এরকম হয় যে, "তুই মরবি।" এরকম শব্দটা বারবার চারদিকে মানে "তুই তুই মরবি, মরবি। তুই মরবি।" হ্যাঁ? এরকম বারবার উনার রুমের মধ্যে ফিসফিস করে এই কথাটাই বারবার হতে থাকে। তো উনি স্থানীয়ভাবে অনেক মানে মানে সাইকিয়াট্রিস্ট এর সাথে কথা বলেছেন। অনেক হুজুরের কাছে গিয়েছেন ওখানে। কিন্তু উনারা কোন জিনের অস্তিত্বও পাননি। ডাক্তারও কোনো উনার মানে মাথায় কোনো সমস্যা ধরতে পারে নাই। মানে হি উনি ওয়াজ নরমাল। একদম নরমাল, হুম, হুম। কিচ্ছু না। এর মধ্যে রাসেল ভাই কি হলো যে উনার পরিবারের লোকজন চিন্তা করলো যে উনার মাথায় কোনো সমস্যা হচ্ছে। তো উনাকে একটু বিয়ে দেয়া যায়। মানে বিয়ে দেওয়ার চেষ্টা করলেন। হুম, হুম। তো মেয়ে ঠিক করা হলো। কিন্তু বিয়ের মানে যখন দিন তারিখ ঠিক করা হয়ে গেছে, হঠাৎ করে জানতে পারলেন
যে মেয়ে মেয়ের মেয়ে মেন্টালি সিক। ওই আচ্ছা। ছেলের পরিবার জানতে পারলেন। হুম, হুম। তখন খবর নিয়ে জানতে পারলেন মেয়ে একা একা ফিসফিস করে কথা বলে কার সাথে যেন। আচ্ছা। মানে জোরে শব্দ যে করে কথা বলে যে না। ঝামেলাটা হয়তো উনি ঘরের মধ্যে শুনতে পাচ্ছেন, জি, জি, যেরকম ওই ব্যাপারটা আর কি। জি। আচ্ছা। মেয়ে একা একা কারোর সাথে কোনো কথা বলে না। শুধু নিজে ফিসফিস করে কথা বলে। আচ্ছা। তো এটা ডাক্তাররা বলেছেন সে মেন্টালি সিক। কিন্তু তার মানে ব্রেইন চেক করে দেখা গেছে যে তার মানে ব্রেইনটা একদম নরমাল ওই মেয়ের। তো এইভাবে যখন খবর আসলো যে সেই মেয়েটা এরকম মেন্টালি সিক, তখন তার সাথে বিয়েটা হলো না। এইভাবে মানে প্রায় ৪ থেকে ৫ টা বিয়ে উনার হয়নি, এবং প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। যে সবাই ওইভাবে ফিসফিস করে কথা বলে। যখন চারদিকে রটে গেল যে উনার সাথে যার বিয়ে ঠিক হয় সেই পাগল হয়ে যায়। শেষ পর্যন্ত দেখা গেল যে আমেরিকাতে উনার মানে বিয়ে দেয়া সম্ভব হলো না। পরবর্তীতে উনার শিক্ষা জীবন ওই সাথে শেষ হয়ে যায়। তারপরে পরিবার সহ উনি আবার মিশরে চলে আসেন। তো মিশরে আসার পরও মানে উনি ওই একই ধরনের ঘটনা ঘটতে থাকে। যখন কারোর সাথে ওই বিয়ে দেওয়ার কথা হয়, তখন ওই ফিসফিস শব্দের কথা বলা মানে ওই রোগটা ওই মেয়েকে ধরে বসে। আচ্ছা। এবং এটা মিশরে মানে ও তার এলাকায় জানাজানি হয়ে যায় যে তার সাথে যেই মেয়ের বিয়ের কথা হয় না কেন, তার সেই মেয়ের একই সমস্যা হয়। শেষ পর্যন্ত মানে তাকে আর কখনো বিয়ে দেয়া যায় নাই। মানে উনি পরবর্তীতে আল আজহার বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক হিসেবে ছিলেন। কারণ উনাকে রাসেল ভাই এখানে বলে রাখা ভালো যে উনি যখন বাংলাদেশে এসেছিলেন তখন ছিল ডিসেম্বর এবং জানুয়ারি মাস। হুম, হুম। এবং ডিসেম্বর জানুয়ারি মাস হওয়ার কারণে ওই সময়টাই সমস্যাটা হয়েছিল। পরবর্তীতে যখন উনি প্রতি মানে ১২ মাসের মানে মাত্র ২ টো মাস উনি মেন্টালি সিক থাকেন। এবং ওই সময় ফিসফিস করে কারো সাথে কথা বলেন। এই ২ টো মাস কি? এই যে ২ টো মাস ডিসেম্বর এবং জানুয়ারি মাস। যে ২ টো মাসে উনি এই জি, জায়গাটায় জি, এসেছিলেন। জি। উনি কারো সাথে আচ্ছা। ফিসফিস করে কথা বলেন। এবং যেহেতু উনার এই সমস্যা রয়েছে, এজন্য আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে উনাকে মানে পার্মানেন্ট টিচার হিসেবে কখনোই নিয়োগ দেওয়া হয় নাই। উনি খণ্ডকালীন টিচার হিসেবেই ছিলেন। উনি আচ্ছা, বছর ৫ ঠিক আগে আছে। হ্যাঁ, মারা তারপরে? গেছেন আরকি। হুম, হুম। তো রাসেল ভাই, যে জায়গাটির নাম আমি বলেছি হুম, হুম। চিকনকালা, এটা বাংলাদেশ এবং মিয়ানমারের ঠিক মাঝামাঝি অবস্থিত। আচ্ছা। তো এই জায়গাটা স্থানীয়ভাবে একটা কথা প্রচলিত আছে যে প্রতি বছর মানে ৩ থেকে ৪ জন লোক ওখানে মারা যায়। এবং যারা যখন ওখানে জঙ্গলে থাকে তখন মানে ধূপ-ধাপ বা অদ্ভুত ধরনের কিছু শব্দ শোনে। যখনই শব্দ শোনে ওই কাঠুরিয়া বা যেই থাকুক না কেন তারা দ্রুত সবকিছু ফেলে দিয়ে লোকালয়ে চলে আসে। কিন্তু কিছু লোক হয়তোবা মানে হয়তোবা কি মানে কিছু লোক ওখানে পিছনে পড়ে যান। এরকম ১-২ জন লোক যারা পিছনে পড়ে যান, তাদের পরে ডেড বডি ওখানে পাওয়া যায়। এবং তাদের সকলের চোখে মুখে মানে ভয়ের চিহ্ন, মানে প্রচ্ছন্ন ভয়ের চিহ্ন থাকে। উনারা আসলে কি দেখেন, কি দেখে মারা যান। এই ভদ্রলোক যখন মারা গেছিলেন আপনি একটা জিনিস মনে হয় মিস করে গেছেন। তারপরেও তার চেহারাটা একটু অন্যরকম ছিল। সেটা আপনি মনে হয় হ্যাঁ, হ্যাঁ। উনি যখন বছর ৫ আগে যখন উনি মারা যান, তখন ওনার ডেড বডি যখন মানে উদ্ধার হয়, তখন একটা জিনিস তাকে দেখে তার চেহারাতেও একটা ভয়ের ছাপ ছিল। আসলে উনি সেটাই। যে কি দেখেছেন এটা কেউ জানে না। ওকে। আ এই ছিল রাসেল ভাই ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনারা যারা শুনছেন তাদেরকে অনেক, অনেক ধন্যবাদ এবং আমরা অনেক সময় অনেক জিনিস অনেক ছোটভাবে দেখি বাট জিনিসটা যখন নিজের সাথে ঘটে তখন খুব ভয়াবহ হয়ে যায়। আমরা ১ম ঘটনাটা যে মানে চিন্তা করি যে আপনি নরমালি রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় যদি এরকম ধরনের আ সবকিছু মানে কান বড়, মুখটা সামনের দিকে অনেক মনে হচ্ছে ঝুলে আছে, অ্যা হাতগুলো অনেক বেশি লম্বা, চোখগুলো বেশি বড়। এরকম একটা মানুষ যদি হঠাৎ করে দেখে ফেলেন, ঠিক মানুষ আপনি বুঝতে পারছেন মানুষের অবয়ব কিন্তু ঠিক মানুষ না। আ কেমন লাগবে? আসলে একটু অস্বাভাবিক কাউকে দেখলে বা অস্বাভাবিক কারো মুখোমুখি হলেই তো আমাদের কেমন লাগে। বা আপনি যদি হঠাৎ করে ঘুম থেকে উঠে পাশ ফিরে দেখেন যে এইরকম একজন মানুষ আপনার বিছানায় আপনার পাশে শুয়ে আছে তাহলে কেমন লাগবে? বা আপনি হঠাৎ করেই আলো জ্বালিয়ে বাথরুমের বা ওয়াশরুমের দরজাটা যেই মুহূর্তে খুললেন, খোলার পরে যদি ভেতরে এরকম কোনো কিছু দেখেন, তাহলে আপনি বুঝবেন যে ভয়টা আসলে কাকে বলে। কিন্তু সেই ঘটনাটা যখন এখানে কেউ বলেন, তখন সেটা উপলব্ধি করতে হয়তো কষ্ট হয়। বাট যেদিন নিজে এক্সপেরিয়েন্স করবেন সেদিন সবকিছু অন্যরকম হয়ে যাবে। এখন যে ঘটনাটা শুনলাম সেটাও একটা খুব অন্য টাইপের একটা ঘটনা ছিল। যে ঘটনাটি একটি জায়গাকে কেন্দ্র করে যেই জায়গাটিতে আসার পরে একটা মানুষের জীবন পুরোপুরি বদলে গেল। একটা সুস্থ মানুষ অসুস্থ জীবনযাপন করতে, করতে একসময় মৃত্যুর মুখে পতিত হলেন। তো এই ব্যাপারগুলো মানে আমি জানি না। আমি এটার পক্ষেও কোনো কিছু বলব না, বিপক্ষেও কোনো কিছু বলব না। কিন্তু একটা জিনিস খুব অদ্ভুত লাগে আমার কাছে যে হয়তো অদ্ভুত
ঘটনা পৃথিবীতে ঘটে, ব্যাখ্যাহীন ঘটনা পৃথিবীতে ঘটে, তার ব্যাখ্যা হয়তো আমরা দিতে পারিনি, কিন্তু আহ, রহস্য বা এরকম মানে উদ্ভট যে সমস্ত ব্যাপার স্যাপার এগুলো হয়তো আছে। যাই হোক, আপনারা হয়তো ভূতে বিশ্বাস করবেন না, জিন তো আছে, আবার অনেকে হয়তো বলবেন যে না, স্পিরিট বা কিছু, এগুলো নিয়ে অনেক ধরনের তর্ক আছে, তাই না? কিন্তু সবকিছু ছাপিয়ে ভয়টা কিন্তু থেকেই যায়। ভয়টা কিন্তু চিরস্থায়ী একটা ব্যাপার। যাই হোক, আমরা কিছু এসএমএস পড়ে ফেলি। আমাদের সাথে এখানে দেখতে পাচ্ছি অনেকেই আমাদেরকে শুনছেন। সৈকত ময়মনসিং থেকে আমাদের শুনছেন, ইমন এবং বর্ষা রাজশাহী থেকে আমাদের শুনছেন, লিখছেন ভালো লাগছে। জ্যাকলিন আমাদের লিখছেন নাটোর টিভি সেন্টার থেকে। আরিফ এবং তার ওয়াইফ রুম্পা আমাদের সঙ্গে রয়েছেন। সঞ্জীব কুমার অতুল চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে আছেন, লিখেছেন নাইস স্টোরি। জিদান আমাদের সঙ্গে রয়েছেন ভূত এফএমে। আমাদেরকে তিনি বলছেন যে আদমখোরের কাহিনী শোনা যেত, এখন রেয়ার হয়ে গেছে। আদমখোরের কাহিনী যেহেতু শুনেছেন, আমি যদি আবার শুনি তাহলে আপনি হয়তো আবার বলবেন খালি আদমখোরের কাহিনী আপনারা শোনেন, রিপিট করেন কেন এত, তাই না? আরমান আমাদের এসএমএস করেছেন গোপালগঞ্জ থেকে, এবং তিনি বলছেন যে সেকেন্ড স্টোরিটা অসম ছিল, থার্ড স্টোরি মানে আপনার কাছে আরো ভালো লাগবে আশা করছি। মানে এখন থেকে যা যা হবে সবকিছু ভালোই লাগবে আশা করছি। আমাদেরকে শুভ এসএমএস করেছেন ইংলিশ রোড ঢাকা থেকে, খুব ভালো লাগছে। নেক্সট স্টোরিটা কিন্তু আপনাদের পুরান ঢাকাকে নিয়ে আমরা বলার চেষ্টা করবো। হিমেল পান্ডে গুলশান 2 থেকে লিখেছেন লিসনিং টু ইউ with my friend সাজু, অসম একটা ফিলিং হচ্ছে তার। কিরণ আহাদ এবং সুমন টুকটুকি আছে থেকে লিখেছেন সেকেন্ড স্টোরিটা জোস ছিল। লিও সিলেট থেকে লিখেছেন অ্যামেজিং স্টোরি। আমার ওয়াইফ তামান্না অলসো, আমি ভাই আপনার নামটা কি? আচ্ছা, পারভেজ একসাথে শুনছেন তিনি, নামটা সবার আগে লিখতে হবে ভাই। আশরাফুল আমাদের সাথে লিখেছেন, এবং ব্র্যাকেটে বা তারিফ লিখেছেন মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে। এছাড়াও ফাহিম লিখেছেন ফার্স্ট স্টোরিটা জোস, ভূত এফএম রক্স। এছাড়াও আমাদেরকে আদনান এসএমএস করেছেন সিলেট থেকে, এবং সিলেট থেকে আমাকে এসএমএস করেছেন সিলেটে শো করবেন কবে। আমি তো করতেই চাই, দেখা যাক কত তাড়াতাড়ি করতে পারি। হাসান খান বিশ্বনাথ সিলেট থেকে লিখেন ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আমাদেরকে নাজমুল শ্যামলী থেকে লিখেছেন সেকেন্ড স্টোরিটা ভালো লাগছে। হিমেল চৌধুরী আমাদের লিখেছেন গাজীপুর থেকে যে দিস ইজ দ্য বেস্ট শো ever in radio history. Okay, thank you very much. আপনারা এটা করেছেন, বিকজ আপনারা যদি ঘটনা না পাঠান তাহলে তো মানে এই এপিসোড বা ভূত এফএম শুরুই হতো না, এবং ভূত এফএম শুরু না হলে এটা বেস্ট শো কেউ কখনো বলতো না, এবং এটা একটা হিস্ট্রি ক্রিয়েট করতো না, এটা একটা কালচারে পরিণত হতো না। ভূত এফএম আসার পর থেকে আমি দেখি যে আরো বেশি, মানে আগেও যে মানুষ ভয়ের বই বা ভূতের গল্পের বই পড়তো না, কিন্তু একটা জিনিস কি, যে আপনি বইমেলা সামনে আসছে দেখবেন যে গত 4-5 বছরে কি পরিমাণ বেশি বেড়েছে এই ধরনের বই পাবলিশ করার ব্যাপারটা। আর আরেকটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে যে সব জায়গাতেই মোটামুটি মানে আমাদের এই এই ব্যাপারটা ছড়িয়েছে আর কি। এটা খুব ভালো লাগে আমার কাছে আসলে। পিউল রহমান আমাদের সাথে লিখেছেন বাগেরহাট থেকে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটার ভলিউম একটু কমাতে বলেছেন, অবভিয়াসলি আমরা কমাবো। এমডি নূর আলম আমাদের লিখেছেন লাস্ট স্টোরিটা ভালো লেগেছে তার কাছে। শাহিন আমাদের সাথে এসএমএস করেছেন। এছাড়াও রাসেল আহমেদ চিটাগং থেকে লিখেছেন সেকেন্ড স্টোরিটা ভেরি নাইস। আমাদেরকে লিখেছেন আমার সেলিম এবং সাকিব, এবং আমাদের সঙ্গে আছেন মামুন, এবং তিনি বলেছেন টেক কেয়ার অফ ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি, এবং অফকোর্স আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন মামুন। খায়রুল সিলেট থেকে আমাদের এসএমএস করেছেন, এবং আমাদেরকে এসএমএস করেছেন। আচ্ছা, তিনি বলেছেন যে ফিশ স্টোরিটা খুবই ভয়ানক ছিল। হ্যাঁ, সেটাই, আপনি যদি হঠাৎ করে আপনার ঘরে আবিষ্কার করেন, বা কেউ যে আপনাকে বলে যে রাতের বেলা তুমি ফোনে কথা বলো কিনা, তোমার ঘর থেকে ফিশ করে আওয়াজ আসে, এবং আপনি জিনিসটা উড়িয়ে দিলেন, এবং একদিন হঠাৎ করে ঘুম ভেঙে দেখলেন যে হ্যাঁ, আপনার মা বা আপনার ফ্যামিলি মেম্বার যেটা বলছেন সেরকম একটা আওয়াজ বা সেরকম একটা কিছু আপনি আপনার ঘরের মধ্যে থেকে শুনতে পাচ্ছেন। দ্যাট মিনস যে কোনো একটা ফিশ আওয়াজ আপনার ঘর থেকে আসে। তার মানে কেউ একজন আপনার রুমের মধ্যে আছেন যিনি কিনা ফিস করে কারোর সাথে কথা বলেন। ব্যাপারটা কিন্তু খুবই উইয়ার্ড, রাইট? সো
এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলেই বুঝবেন যে ভয় কাকে বলে। আপাতত আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ছোট্ট বিরতি নিয়ে আসবো। বিরতির পরে আবারও আপনাদের সাথে কাছে ফিরে আসবো এবং দারুণ দারুণ সব ঘটনা নিয়ে ফিরে আসবো, সেটা কথা দিচ্ছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড ফর রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ভাই পাঞ্জাবিটা আর্জেন্ট ইস্ত্রি করে দেন না, গায়ে হলুদের প্রোগ্রাম এখন হবে না ভাই, আমরা তো একই এলাকা, দেন না। হাতে অনেক কাজ, এমন করেন কেন ভাই? আমাদের কত মিল দেখছেন, আপনিও শার্ট পরছেন আমিও তো তো আপনাকেও দেখতে ভালো লাগছে, আমাকেও লাগুক ভাই। পরে আসেন তো ভাই। ও গেলাম, মোবাইলে 50 টাকা ফ্লেক্স দিলে তো। ভাই কি গ্রামীণ ফোন ইউজার? আরে আমার হাতে 1 নম্বর নেটওয়ার্ক, আপনার হাতেও তাই, আমরা তো জিপি তো ভাই। ভাই এইবার পাঞ্জাবিটা, এমন ঘটনায় অবাক হবার কিচ্ছু নেই, কারণ দেশের প্রতি দুজনের একজনের হাতে গ্রামীণ ফোন। চলো বহুদূর। সকালবেলা ব্যাগ ফ্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? জানি না, আগে কমলাপুর, এরপর যে কোনো একটা ট্রেন ধরবো, যে কোনো একটা স্টেশনে নেমে যাব, সেখান থেকে আরেক জায়গায়, এরপর আরো দূরে, পুরো 1 সপ্তাহ এক্সপ্লোরিং বাংলাদেশ। আরে ভিতর আমার হাতে নাম্বার 1 নেটওয়ার্ক, চাইলেও হারাতে পারবো না। কারণ সবচেয়ে বিস্তৃত কভারেজ নিয়ে বাংলাদেশের 1 নম্বর নেটওয়ার্ক গ্রামীণ ফোন। চলো বহুদূর। হ্যালো, কক্সবাজার ট্রাভেল। ভাই রাত 12টার বাসে কক্সবাজারের দুটো সিট বুক দিবেন, এসি। কি নামে? রাজীব। F1 2 8টার মধ্যে কেটে নিয়ে ভাই উঠার আগে কাটি। হবে না, 10টায় আসেন। মোবাইল নাম্বার বলেন। 017। আপনার জিপি নাম্বার? জি ভাই। আরে আমার হাতে 1 নম্বর নেটওয়ার্ক, আপনার হাতেও তাই, আমরা তো জিপি তো ভাই। তাহলে এক কাজ করেন, ওঠার আগে কাটেন, নো প্রবলেম। এমন ঘটনায় অবাক হবার কিচ্ছু নেই, কারণ দেশের প্রতি দুজনের একজনের হাতে গ্রামীণ ফোন। চলো বহুদূর। লাস্ট ট্রিপে উঠলাম, 8 ঘন্টার জার্নি, নেমে দেখি সকাল। বাহ, পৌঁছে গেলেন? কেবল তো শুরু। এরপর লোকাল বাসে 77 কিলোমিটার। 77? হ্যাঁ, এরপর নৌকা 4 ঘন্টা শেষ? প্রায়। এরপর ভ্যানে 15 কিলোমিটার, তারপর বাইকে 21 আর হাঁটা 40 মিনিট। যখন পৌঁছালাম তখন তো গভীর রাত। এত দূর? বহু দূর। এ তো নেটওয়ার্কের একদম বাইরে ভাই। আরে পাগল, আমার হাতে বাংলাদেশের 1 নম্বর নেটওয়ার্ক, গ্রামীণ ফোন। যত দূরেই যাই এই নেটওয়ার্ক কাভারেজের বাইরে চাইলেও যেতে পারবো না। সবচেয়ে বিস্তৃত কভারেজ নিয়ে বাংলাদেশের 1 নম্বর নেটওয়ার্ক গ্রামীণ ফোন। চলো বহুদূর। Radio Fruity 88.0 FM. Mood FM, the night comes alive with Gramin Phone. The night comes alive with গ্রামীণ ফোন। শুনছেন সব সময় রেডিও ফুর্তি 88.4 FM। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছেন আমাদের আজকের অতিথিরা এবং আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএমে। আমি যে ঘটনাটার কথা বলছিলাম সেটাই, অর্থাৎ সেকেন্ড যে স্টোরিটা আছে, যেটা একটু বড় ফারনানের, সেই ঘটনাটা আমরা এখন যাব এবং আমরা আবারও আমন্ত্রণ জানাচ্ছি ফারনানকে। এবং তার আগে জানিয়ে দিই, যদি আমাদের SMS করতে চান, আমাদের SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি, FORT, ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দেবেন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেইল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radiofort.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন কিন্তু আমাদের কাছে। এই কথাগুলো খুব তাড়াতাড়ি বলি, বাট এই কথাগুলো ভূত এফএমের সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। অর্থাৎ আপনি যদি ঘটনা না পাঠান তাহলে ভূত এফএম বন্ধ হয়ে যাবে। সো আপনাকে ঘটনা পাঠাতে হবে এবং ভালো ঘটনা পাঠাতে হবে। আমি আই ডোন্ট নো হাউ, বাট আপনি কালেক্ট করেন, আপনার নিজের না থাকুক, আপনার এলাকার নিশ্চয়ই কারো রয়েছে, সেই ঘটনা লিখুন। আপনারা নিজেরা হরর ক্লাব করুন, আপনারা নিজেরা ভূত এফএমের ছোট ছোট ইনভেস্টিগেশন টিম করুন এবং সেই টিম নিয়ে আপনারা বিভিন্ন গ্রামে, বিভিন্ন শহরে, বিভিন্ন জায়গায় অলিতে গলিতে ঘুরে ঘটনা পাঠাতে পারেন। এবং এটাতে লাভ কি হবে? যারা এখানে ঘটনা বলতে আসেন তাদেরও বেসিক্যালি কোনো লাভ নেই। সবাই মিলে একটু আনন্দ করা এবং সবাই যেটা পছন্দ করি সেইটা নিয়ে একটু কাজ করা, এবং এটাতে মানে এর চাইতে বেশি কিছু না। আমাকে এখানে দেখতে পাচ্ছি ফেসবুকে লিখেছেন আল আমিন, লিখেছেন ভালো লাগবে আশা করি। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সুজয় মিত্র, এছাড়াও অনিক খান আমাদের সঙ্গে রয়েছেন, আলিফ খান
আমাদের সঙ্গে রয়েছেন। আশা করি ভালো হবে আজকে। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি আরো অনেকেই ফেসবুকে লিখেছেন। অবশ্যই এগুলো অনেক আগে লিখেছেন। অনেকদিন পরে লাইভ শুনছেন প্রিন্স মেহেদী। এছাড়াও জাহিদ শোভন, তিনি অ্যাপের ছবি আপ করেছেন। তিনি অ্যাপ দিয়েই শুনছেন। এছাড়া আমাদের সাথে রয়েছেন এসকে আবির হোসাইন। আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি সুমাইয়া আফরিন। এছাড়াও জুনায়েদ হোসেন জেরিফ। এছাড়াও রয়েছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি কমেন্টেটর ম্যান। এছাড়া আমাদের সঙ্গে বিশ্বজিৎ চন্দ্রনাথ। ফেসবুকে সবাই আছেন। অর্থহীন ফাইজুল আমাদের সঙ্গে রয়েছেন। অদৃশ্য ভালোবাসা আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সঙ্গে এই যে নামগুলো নিজের নাম দিবেন, নিজের নাম দিলে আমরা পড়তে অনেক কমফোর্টেবল ফিল করি। নাসরিন পিঙ্কি আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন শিমুল রয়। এছাড়াও এমডি বাইজিদ আমাদের সঙ্গে রয়েছেন। মিজানুর রহমান আমার সঙ্গে রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন সাজু। এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন ডিএক্স নাহিদ সহ আরো অনেকে অ্যাপ দিয়ে শুনছেন দেখতে পাচ্ছি এনআই সাদ। তো আমরা চলে যাব ঘটনায় এবং এখন আমরা যাচ্ছি সরাসরি আমরা ফারনানের কাছে। ফারনান থেকে স্টোরিটা শুনি আপনার। জি ভাই, আমি আমার সেকেন্ড স্টোরিটা চলে যাচ্ছি। আমার সেকেন্ড স্টোরিটা হচ্ছে পুরনো ঢাকা এবং এটা হচ্ছে গ্যান্ডারিয়ার এলাকার একটা বাসায় আমাকে ঘটনাটা শেয়ার করছেন দেবাশিস ভাই, এবং উনি গ্যান্ডারিয়াতে থাকেন। তো ওনাদের নিজেদের বাসাতেই ওনার সাথে একটা ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটাই উনি আমাকে শেয়ার করেছেন এবং আমি নিজেও ওই বাসাটাতে বেশ কয়েকবার গিয়েছি। জাস্ট মানে উনি আমার ফ্রেন্ডের মতো, এই জন্য বাসা যাওয়া হয়েছে আমার কয়েকবার। তো ঘটনাটা হচ্ছে এরকম যে ওনাদের বাসাটা হচ্ছে 5 কাঠা জায়গার উপরে, অনেক বড় একটা বাসা এবং অনেক পুরনো একটা বাসা। প্রায় ব্রিটিশ আমলের দিকে বাসাটা কনস্ট্রাকশন করা হয় এবং তারপর থেকে এইভাবে চলে আসছে। তারা মাঝে মাঝে বিভিন্ন সময় বাসাটাকে রিনোভেট করে বর্তমান অবস্থায় তারা এটাকে নিয়ে আসছে। এবং মাঝখানে যেটা হয় 2 বছরের মতো প্রায় বাসাটাতে প্রায় 3-4টা ফ্যামিলি একসাথে থাকতেন। তারা তাদের চাচারা সবাই মিলে থাকতেন এবং ওনারা যেটা চিন্তা করলেন যে সবাই এখান থেকে অন্য কোথাও শিফট হবেন এবং বাসাটাকে পুরোটা ভাড়া দিয়ে চলে যাবেন। এবং ওনারা যেটা করেন যে এখানে একটা বাইন্ডিং কারখানা ভাড়া দিয়ে তারা তাদের অন্যান্য জায়গায় মুভ করে। প্রায় 2 বছর এইভাবেই চলে, কিন্তু তারপরে তারা আবার ডিসিশন নেয় যে এখন বাসাটাতে তারা উঠবে। তো এই জন্য যেটা হয় যে বেশ কিছুদিন, প্রায় 2-3 মাস আগের যেটা হয় যে বাসাটাকে আবার পুনরায় রিনোভেট করা হয়, কেননা একটা কারখানা ছিল প্রায় 2টা বছর। তো সেই সময়টাতে এই ঘটনাটা মেইনলি ঘটে এবং ঘটনাটা হচ্ছে এইরকম। আমি বাসার বর্ণনাটা আগে একটু দিই। বাসাটা হচ্ছে মূলত এল শেপের বাসা এবং বাসাটার ঠিক মাঝখানে অনেক পুরনো একটা আম গাছ। তো এই বাসার যখন দেবাশিস ভাই যখন ছোট ছিলেন এবং উনি যখন তার দাদা দাদিরা বেঁচে ছিলেন, তখন এই বাসা সম্পর্কে বেশ কিছু মিথ প্রচলিত ছিল। এবং ওনার দাদা দাদিরা যেটা বলতেন যে এই বাসার যে আম গাছটা যে রয়েছে সেটার নিচ দিয়ে কখনো সন্ধ্যার পরে অথবা রাতের দিকে যাবি না, এবং বলতো যে কোনো সুন্দর মেয়ে যদি এই গাছটা নিচ দিয়ে যায় তাহলে তার সমস্যা হতে পারে, অনেক ধরনের উপরি সমস্যা হতে পারে। এরকম বেশ কিছু কথা প্রচলিত ছিল এবং একটা কথা বিশেষভাবে প্রচলিত ছিল যে সন্ধ্যার পরে অথবা রাতের দিকে যদি এই গাছটার নিচ দিয়ে কেউ যায় অথবা গাছটার পাশে কেউ বসে থাকে, তো ওনারা যেটা বলতেন যে ওনারা যেটা ভয় পেতেন যে মনে করতেন যে ওই উপরে গাছ থেকে কোনো একটা কিছু একটা দড়ির মতো নিচে নেমে আসবে এবং যে মানুষটা নিচে বসে থাকবে তার গলায় সেই দড়িটা পেঁচিয়ে তাকে উপরের দিকে টেনে নিয়ে যাবে। আচ্ছা, এরকম একটা ভয়ানক মিথ প্রচলিত ছিল ওনাদের বাসায়। এবং রাসেল ভাই, আমি আম গাছটা নিচে বসেও দেখছি যে কিরকম আসলে ফিল। গাছটা অনেক পুরনো, বাসাটা অনেক পুরনো। তো যাই হোক, মানে একটা গা ছমছমের ব্যাপার আছে। হ্যাঁ, বাসাটা একটা গাছ ছমছমের ব্যাপার আছে এবং বাসাটার সঙ্গে আরেকটু বর্ণনা দিই আমি। বাসাটা বললাম যেহেতু এল শেপের, একটা পর্যায়ে বাসার একটা পাশে সেটা হচ্ছে একটা কবরস্থান। আমি যেহেতু বলছি যে এটা গ্যান্ডারিয়া এলাকার একটা বাসা, অনেকে হয়তো বা যারা ওখানকার লোকাল চিনে থাকবেন যে বুঝেই ফেলবেন যে আসলে কোন বাসাটা। তো বাসাটার পেছনে হচ্ছে কবরস্থান। বাসাটার যদি আপনি দোতলায় অথবা 3 তলার করিডোরে পেছনের দিকে যেয়ে দাঁড়িয়ে থাকেন, আপনার চোখে সরাসরি পড়বে কবরস্থানের কবরগুলো। ও মাই গড! এবং এটা আমি নিজেও জিনিসটা একদিন সন্ধ্যার দিকে যখন যাই বাসায়, তখন দেখলাম যে বারান্দায় যাওয়ার পর ঠিক বারান্দার ঠিক নিচের দিকেই, মানে ওখানে দাঁড়ালেই চোখে পড়বে যে কতগুলো বেওয়ারিশ লাশের কবর, মানে একদম সিরিয়াল বাই কবরগুলো দেয়া। এবং ওটাকে সন্ধ্যার দিকে বা রাতের দিকে কেউ দেখলেই ভয় পাবে। এবং আমাকে দেবাশিস ভাই বলেন যে ওনাদের বাসায় যখন তারা মানে আগে যখন থাকতেন ফ্যামিলি সহকারে, তখনও তারা এই করিডোর দিয়ে বেশি হাঁটা চলাচল করতেন না সন্ধ্যার পরে। একটা ভয় লাগতো, গা ছমছম করে একটা বিষয় সবসময় কাজ করতো বাসাটার ভিতরে। আর বাসাটার স্ট্রাকচারটাও ছিল একদম অনেক আগের পুরনো,
মানে যেমন ভালো লাগে তেমন হয়তো বা ভয়ও লাগতে পারে রাতের দিকে, এরকম একটা ফিল পাওয়া যায়। তো মেইন ঘটনায় চলে আসি, এই ছিল বাসার একটা ছোটখাটো বর্ণনা। তো আহ, যেহেতু কনস্ট্রাকশন রিনোভেট তারা করতেছে, কিছু কিছু জায়গায় কনস্ট্রাকশন করার প্রয়োজন তাদের পড়ছে, এই জন্য যেটা দেবাশিস ভাই যেটা করেন যে ওনাদের বাসায় একটা রুমে উনি যেটা করেন যে একটা রুমে ইলেকট্রিসিটির ব্যবস্থা তখন ছিল, কেননা পাশে সবগুলো জায়গায় ইলেকট্রিশিয়ানের কাজ চলছিল। প্রায় একতলায় আটটার মতো রুম ছিল, ওই আটটার রুমেও ইলেকট্রিসিটি লাইন ছিল না, দোতলায়ও ছিল না, তিনতলায়ও ছিল না, শুধু জাস্ট একতলার একটা রুমে উনি যেটা করতেন যে বসতেন এবং সন্ধ্যার পরে ওনার কিছু ফ্রেন্ড নিয়ে উনি বাসাতে আড্ডা দিতেন, যেহেতু নিজেদের বাসা ওখানে আড্ডা দিতেন, এবং সারাদিন কনস্ট্রাকশন কাজ কি হচ্ছে না হচ্ছে এই জিনিসগুলো সে ওখানে বসে সবকিছু দেখতেন। তো কোনো এক সন্ধ্যায় তার এক ফ্রেন্ড তার বাসায় আসে এবং উনি এবং ওনার ফ্রেন্ড দুজনই বসে বাসায় আড্ডা দিচ্ছিলেন, এবং কথার এক পর্যায়ে যে অনেক সময় দেখা যায় যে ফ্রেন্ড একসাথে হলে এরকম একটা পরিবেশে যেটা হয় যে মানে এরকম ভূতের আলাপ শুরু হয়, ভয়ের ঘটনাটা সবাই শেয়ার করেন। হ্যাঁ, তো এরকম একটা সময় যেটা হয় যে তার যে ফ্রেন্ডটা এসেছিল তার বাসায়, উনি যেটা বললেন যে তোদের বাসায় এত পুরনো, মানে তোদের এখানে কি ভূত দেখতে পারবো? তখন তখন উনি বললেন যে আসলে এইভাবে তো ভূত দেখা যায়। এবার খুব মনোযোগ দিয়ে শুনবেন, মানে কি হয় দেখেন, যার ভয় পাওয়ার কথা তিনি ভয় পান নাকি কে ভয় পান দেখেন। হ্যাঁ, হ্যাঁ, সেটাই আসলে বিষয়টা। তো উনি যেটা বলেন যে আসলে এভাবে তো ভূত দেখা যায় না, তুই যদি ভূত দেখতে চাস তাহলে তুই এক কাজ কর, আমাদের বাসার অনেকগুলো রুম খালি পড়ে আছে, দোতলায় তিনতলায় যে কোনো একটা রুমে ঢুকে যা, ওখানেই তুই ভূত দেখতে পারবি। তো ও চিন্তা করলো যে আচ্ছা ঠিক আছে, যেহেতু ও বললো আচ্ছা ঠিক আছে আমি না হয় এরকম করবো। তো ও বললো যে ঠিক আছে আমি বাসার যে কোনো একটা রুমে যাব, যেহেতু প্রত্যেকটা রুমেরই দরজা খোলা, তো আমি যাব এবং তোকে একটা মিস কল দিলে তুই আমাকে খুঁজতে আসবি, এবং তোর কাজ হচ্ছে তুই আমাকে খুঁজে বের করবি যে আমি কোন রুমটা, যেহেতু তোর বাসার লোকেশন সব তোর নিজেরই চেনা ভালো মতো, তুই আমাকে খুঁজে বের করবি। তো ও বললো যে ওকে ডান। তো কিছুক্ষণ পর ও রুম থেকে বের হয়ে গেল, যে ফ্রেন্ডটা বেরোতে আসছিল বাসাটাতে, সে রুম থেকে বের হয়ে গেল, এবং প্রায় 7-8 মিনিট পরে হঠাৎ করে তার ফোনে, দেবাশিস ভাইয়ের ফোনে একটা মিস কল আসলো, এবং এই মিস কলটা দেখার সাথে সাথে মানে উনিও যেটা চিন্তা করলেন যে আমি তো কথাটা ওকে ফান করে বলছি যে যা তুই ওখানে যে দেখ কিছু আছে কি। সে সত্যি চলে হ্যাঁ, গেছে। সে আসলে সত্যিই চলে গেছিল, আমি মিস কল দিত না, কারণ সে বলে গিয়েছিল যে আমি গেলে আমি একটা মিস কল দিব। হ্যাঁ, তো সে চিন্তা করলেন আচ্ছা ঠিক আছে, যেহেতু ও লুকাইছে আমি যে ওকে খুঁজে বের করি দেখি। আচ্ছা। তো উনি যেটা চিন্তা করলেন যে আচ্ছা ঠিক আছে, একতলার প্রত্যেকটা রুম উনি চেক করলেন, এবং উনি যেটা করলেন যে ওনার যে ফোনটা উনি আবার রেখে চলে গেলেন আর কি, মানে ফোনটা সাথে নিয়ে যাননি। তো উনি যেটা করলেন যে ওই প্রত্যেকটা রুম সে চেক করলেন, অন্ধকার বাসা, আম গাছের নিচে প্রত্যেকটা এক একটা রুম সে যায় এবং চেক করে এবং দেখে যে তার ফ্রেন্ডটাকে সে পাচ্ছে না। তো উনি চিন্তা করলেন যে হয়তো দোতলার কোন একটা রুমে তার ফ্রেন্ডটা হয়তোবা হাইড করছে নিজেকে। তো সে আবার দোতলায়ও যায়, দোতলার প্রত্যেকটা রুম খোঁজে, করিডোরে খোঁজাখুঁজি করে, কোনো জায়গায় সে খুঁজে পায় না। ইভেন ছোট যে ভাঙা বাথরুম গুলোও ছিল বাসার পেছনে, ওগুলোতেও সে খুঁজছে, ওখানেও সে পায়নি। কিন্তু ঠিক 3 তলায় 4-5টা রুম প্রায় লক ছিল, এবং একটা ছিল ভাঙা বাথরুম 3 তলার উপরে, এবং একটা ছিল স্টোর রুমের মতো। তো উনি যেটা চিন্তা করলেন যে এই স্টোর রুমের ভিতরে তো তার ফ্রেন্ডের থাকার কথা না, কেননা এতগুলো রুম দেখে ও এত মানে আবার মানে সে চিন্তা করেছে দেখি আমি থাকতেও তো পারে দেখি। তো উনি যখন ওই করিডোরে হেঁটে যাচ্ছেন, তো করিডোরে জাস্ট চাঁদের আলোটা ওখানে পড়েছে, এবং আর বাসার ইলেকট্রিসিটি অবস্থা একেবারেই তখন বিকল ছিল, কোনো রুমেই লাইট ছিল না। তো উনি যেটা ওই যখন করিডোরে হেঁটে যাচ্ছেন তখন ওনার কাছে মনে হচ্ছে ওই স্টোর রুমের ভেতর থেকে কেউ খুটখাট শব্দ করছে। তো উনি তখন 100% শিওর হয়ে গেলেন যে তার ফ্রেন্ড এই রুমের ভিতরেই মানে ওখানে যে মানে লুকাইছে। তো উনি যেটা চিন্তা করেন আমি দেখি যে রুমটার ভিতরে যে ঘটনাটা কি, আসলে ওকে আসলে এখানেই আসছে, আর কেননা বাসার আর কোনো রুমও নেই, আর ছাদে যাওয়ার ব্যবস্থাও নেই যে ছাদে যে চলে যাবে। তো উনি যেটা একদম 100% শিওর হয়ে গেলেন যে এই সাউন্ড আসলে তার বন্ধুই ভিতর থেকে করতেছে, এবং উনি যেটা করলেন যে আস্তে আস্তে করে রুমের দরজাটা খুললেন, দেখলেন যে হ্যাঁ ভিতরে সেই পুরোনো দিনের আসবাবপত্র, একটা আলমারি, কিছু ভাঙা টেবিল, কিছু ভাঙা চেয়ার পড়ে আছে, এবং তার কাছে বারবার মনে হচ্ছিল যে যে বড় সব থেকে বড় একটা ভাঙা আলমারি তার স্টোর রুমটার ভিতরে ছিল। এবং উনি একটু টুকটাক শব্দের কারণে উনি যেটা 100% শিওর হয়ে গেলেন যে ওনার ফ্রেন্ড এটার ভিতরে মানে নিজেকে হাইড করেছে, এবং উনি একেবারে 100% শিওর হয়ে সাথে সাথে ওই আলমারিটার পাশে যান, এবং সাথে সাথে উনি এতটাই শিওর ছিলেন যে রাসেল ভাই যে খোলার সাথে সাথে আলমারিটা উনি ভেতরে হাত দিয়ে মানে শিওর ছিলেন যে কিছু একটা ধরবেন উনি, এবং উনি আসলে কিছু একটা ধরলেন।
আলমারিটার সাথে সাথে খোলার সাথে সাথে তার হাতে একটা হাতের মতো সে স্পর্শ পেলেন এবং ওটাকে টান দিয়ে ভিতরে নিয়ে আসলেন, বাইরে নিয়ে আসলেন। এবং উনি সাথে সাথে বললেন যে তুই এখানে মানে এখানে লুকাইছিস কেন, এটা পুরনো আলমারি, এটার ভিতরে কেন লুকাইছিস? কিন্তু উনি যেটা সমস্যাটা ছিল আসলে রাসেল ভাই, যে অন্ধকার রুমের ভিতরে তার বন্ধুর চেহারাটা সে ঠিক মতো দেখতে পাচ্ছিল না। আচ্ছা আচ্ছা, উনি যেটা করলো যে বললো যে তুই আমার সাথে বাইরে এখানে কেন আসছিস তুই? আলমারির ভেতরে হ্যাঁ, আলমারির ভিতর থেকে বন্ধু টান দিয়ে বের করছে। বন্ধুটাকে টান দিয়ে সে শিওর যে তার ফ্রেন্ড এটা। হুম, এবং সাথে সাথে সে করিডোরের মধ্যে নিয়ে আসলো। করিডোরে নিয়ে আসার পর সেই চাঁদের আলোতে, মৃদু আলোতে করিডোরের উপরে পড়ছিল আগের থেকেই। তখন সে হঠাৎ করে দেখতে পেল সে যেই জিনিসটাকে টান দিয়ে মানে করিডোরে নিয়ে আসলো তার ফ্রেন্ড মনে করে আলমারিটার ভিতর থেকে, সে দেখলো যে এটা তার ফ্রেন্ড না, এটা ছিল সম্পূর্ণ অন্যরকম একটা মানুষের প্রতিকৃতি। সম্পূর্ণ বৃদ্ধ একটা মানুষ দাঁড়ানো তার পাশে, এবং তার মাথায় যেটা হচ্ছে কোনো চুল নেই, তার চোখগুলো ঠিকরে বের হয়ে আসছে। এবং সব থেকে আজব বিষয় ছিল যে ওই একটা বৃদ্ধ মানুষকে যদি বেশ কিছুদিন কবরে রাখার পরে তাকে যদি ওঠানো হয়, মানে লাশের মতো, হ্যাঁ, পচা গলা লাশের মতো আর পচা কি। গলা একটা লাশের মতো। হুম, এবং আরো সব থেকে ভয়ানক ছিল তার গলা থেকে পেট পর্যন্ত মানে অনেক বড় একটা কাটার দাগ। হুম, হুম। জাস্ট এই জিনিসটা দেখে সে অনেক জোরে একটা শাউট করে সাথে সাথে সেন্সলেস হয়ে যায়। এবং জাস্ট এটা একটা গ্লিমসের মতো ছিল রাসেল। হুম, 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 এবং হুম। উনি আমাকে যেটা বলেন যে আমি 100% ফিল করেছি যে এটা একটা মানুষ আমার সাথে, আমি টান দিয়ে নিয়ে আসলাম আমার ফ্রেন্ড। Right. এবং হঠাৎ করে যখন সে লাইটটা পড়লো ফেসের উপরে, তখন সে দেখলেন যে এটা আসলে তার ফ্রেন্ড না, এটা একটা অন্য একটা বিষয়, অন্য একটা ছিল, এটা আসলে কোনো মানুষ না আসলে। আচ্ছা, এটা কোনোভাবে একটা মানুষ হতেই পারে না। তো সাথে সাথে সে বলল, আমাকে যেটা বলেন যে উনি সেন্সলেস হয়ে যান। এবং তার এই শাউটিং শুনে তার ফ্রেন্ড তাকে হুম। তিনতলায় তাকে মানে রিসিভ করে এবং তার বাসায় ফোন করে যে আঙ্কেল আন্টি অথবা ছোট ভাইটে যারা আছে তারা চলে আসে বাসায়, যে আচ্ছা। কি হয়েছে তার। হুম, এবং এখানে রাসেল ভাই একটা সব থেকে টুইস্টের বিষয় হচ্ছে যে তার ফ্রেন্ডটাকে খোঁজার জন্য যে সে বিভিন্ন রুম খোঁজাখুঁজি করছিল তার ফ্রেন্ডটাকে, আসলে তার ফ্রেন্ডের সাথে যখন কথা বলা হয় উনি বলে যে আমি আসলে কোথাও মানে এভাবে নিজে হাইড করতে যাইনি নিজেকে। মানে আমি হ্যাঁ। হ্যাঁ। এই যে মানে যে আমি- কথা মতো হ্যাঁ, যে আমি যাচ্ছি লুকাচ্ছি, এরকম কোনো কিছু সে করেই নাই। এরকম সে কোনো কিছু করেনি। বলে এটা একটা ফান ছিল যে আমি বলতেছিলাম যে আমি আসলে লুকাই, তুই আমাকে খুঁজে বের কর। আমি জাস্ট একটা বাইরে থেকে একটা সিগারেট আনতে গেছিলাম। এবং আনার পর আমি রুমে এসে দেখি যে ওর ফোনটা রুমে রাখা, এবং ওরকে ফোন দিচ্ছি যে এখানেই ফোনটা বাজতেছে। আমি আচ্ছা। চিন্তা করবো হয়তো বা টয়লেটে গেছে বা কিছু। তো এরকম কিছুক্ষণ কাটার পরে হঠাৎ করে আমি যেটা শুনলাম যে ও অনেক জোরে একটা মানে চিৎকারের শব্দ। তখন হুম। সাথে সাথে আমি তিনতলা যেয়ে দেখি যে মানে দেখে যে ওই দেবাশিস ভাই নাকি করিডোরে পড়ে আছে। এবং তারপরে সে বাসার সবাইকে ফোন টোন করে বলে, এবং দেবাশিস ভাইয়ের নাকি এরপরে কয়েকদিন শরীর ভালো ছিল না। এবং উনি এখন যেটা আমাকে বলেন যে ওনাদের বাসায় এটা কি ছিল আসলে, এটা আসলে উনি নিজেও শিওর না। হ্যাঁ শিওর না। এবং এটা যে একটা গ্লিমসের ভিতরে যেরকম একটা জিনিস দেখে ফেলবেন সেটা আসলে কখনো সে আশা করতে পারেননি। এবং উনি এখন যেটা বলেন যে ওনার নিজেরই ওই করিডোর গুলাতে প্লাস ওই তিনতলা যে স্টোর রুম সেগুলোতে যেতে তার অনেক ভয় লাগে। এবং উনি যেটা করেন যে এরপরে যে স্টোর রুমের ভিতরে যে আসবাবপত্রগুলো ছিল, যে আলমারিটা থেকে সে উনি এই জিনিসটা দেখেন, তো এই জিনিসগুলো সবই নাকি সে বাইরে পরে করে দেন, মানে ফ্রেশ করে ফেলেন রুমটাকে। আচ্ছা, তো এটাই ছিল রাসেল ভাই মেইনলি আমার ঘটনা, সেকেন্ড স্টোরি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। এবং সত্যি কথা বলতে কি আমি এটাই এই স্টোরিটা সবচেয়ে বেশি মানে মানে টুইস্টের জায়গা যেটা, সেটা হচ্ছে যে যখন ফ্রেন্ডটা লুকিয়েছে মনে করে ও যখন আলমারির ভেতর থেকে শব্দ পাচ্ছিলেন এই ভদ্রলোক, এবং যখন তিনি দরজার খুলে আলমারির ভেতর থেকে সরাসরি বন্ধু মনে করে হাত দিয়ে টান দিয়ে কাউকে বের করে নিয়ে আসলেন, এবং চাঁদের আলোয় যখন দেখতে পেলেন একটা পচা গলা লাশের মতো কিছু, তখন কেমন লাগে? আচ্ছা, তার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে আপনারা কয়জন বা আমরা কয়জন আসলে পচা গলা লাশ দেখেছি সামনাসামনি? কিন্তু আমরা ভূতের সময় যখনই বলি, ইভেন আমারও কেন হয় এরকম একটা ভিজুয়াল মাথায় চলে আসে, এবং আমি দেখতে পাই যে আমার সামনে সত্যি একটা পচা গলা লাশ দাঁড়িয়ে আছে। এবং এই যে বৃদ্ধ লোক, আপনিও চোখ বন্ধ করুন, আপনি চোখ বন্ধ করে আপনি একজন বৃদ্ধ লোক দেখতে পাচ্ছেন। আপনার পচা গলা সেই মাংস খসে পড়া বৃদ্ধ লোকের চেহারার সাথে হয়তো আমার চেহারা মিলবে না, হয়তো আপনারটা কুচকুচে কালো হতে পারে, আমারটা ধবধবে ফর্সা হতে পারে। আপনার বৃদ্ধ লোকের মাথায় চুল সাদা হতে পারে, আমার কাঁচা পাকা হতে পারে। আপনার বৃদ্ধ লোকের গায়ে ময়লা জামা থাকতে পারে, আমার হয়তো ময়লা সোয়েটার থাকতে পারে, বা চোখে কাফনের কাপড় থাকতে পারে, এনিথিং।
এই যে ভিজুয়াল গুলো মাথায় আসে, মাথা কিভাবে তৈরি করে এরকম ভিজুয়াল, এবং কিভাবে আমি সত্যি সত্যি পচা গলা একটা লাশ দেখতে পাই, আমি তো কখনো দেখিনি। এবং আপনারা সবাই এখন চোখ বন্ধ করলে এই যে ফার্নান যে ঘটনাটা বললেন, সেই ঘটনার সেই লাশটিকে, সেই বৃদ্ধ লোকটিকে আপনারা যে কেউ দেখতে পারবেন। এবং আপনি আজকে খুব বিশ্বাস করে আপনার বন্ধুকে হঠাৎ করে টান দিয়ে যদি দেখেন যে ওই বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে, অস্বাভাবিক কিছু নাই, কিন্তু আপনার ব্রেইন এরকম জিনিস তৈরি করে আপনাকে দেখাতেই পারে, তাই না? সো এটা হতেই পারে কিন্তু। যাই হোক, খুবই অদ্ভুত ব্যাপার। আমার সঙ্গে তানহা আছেন বাগেরহাট থেকে, এবং তিনি বলছেন যে তিনি ক্লাস 6 এ পড়েন, এন্ড আই লাভ বুথ অফ দেম। ক্লাস 6 এ পড়ে এখনো জেগে আছেন তান্না। তানহা, এখনো জেগে আছো তুমি? সামিন আমাদের চট্টগ্রাম থেকে লিখেছেন লাস্ট স্টোরি ওয়াজ গুড। আমাদেরকে ফুর্তি সুচি সোহাগ লিখেছেন, আমরা রাজশাহী থেকে বলছি, এবং অনেকদিন পর শুনছি, বিয়ের পর বিয়ের আগে শুনতাম, অনেক মজা লাগছে, এবং বরের সাথে ভয়ের সব কথা শুনতে। বিয়ের আগে শুনতেন, বিয়ের পরে কেন শোনা যাবে না, আমি এটা বুঝতে পারলাম না। মানে নিষেধ আছে নাকি এরকম? আমাদেরকে এছাড়াও অতুল এসএমএস করেছেন, এবং আমাদের এবং আপনার বিবাহিত জীবন অনেক সুখের হোক, সেটা সেটা সেই প্রার্থনা করি। আমাদেরকে সৌমিক এসএমএস করেছেন, এবং তিনি বলছেন ইটস মাই ফার্স্ট এসএমএস ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার এসএমএস এর জন্য। রোজ আমাদের এসএমএস করেছেন আমাদেরকে এমডি তরিকুল, এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন ইমন, থার্ড স্টোরি ওয়াজ ভেরি নাইস। আমাদেরকে বিশ্বজিৎ এবং শুভ বাগেরহাট থেকে এসএমএস করেছেন। খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন লিখেছেন ওয়েল ডান ভূত এফএম। অতুল আমাদের এসএমএস করেছেন পাথর ঘাটা থেকে, এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আশিক, এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মহসিন, কাশিম রেজা আমাদের সঙ্গে রয়েছেন, এছাড়াও রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন ইফাজ। থার্ড স্টোরিটা ইন্টারেস্টিং ছিল। রকি এবং মিমো আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি এমডি বুলবুল, এছাড়াও অভি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি অনন্যা যশোর থেকে, আমাদের সঙ্গে রয়েছেন সোহান কুয়েত থেকে, এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি যে একজন লিখেছেন আম্মু, আপনার নামটা নাকি আম্মু আমি ঠিক জানি না। তিনি বলছেন যে ফেক আর যে সমস্ত স্টোরিজ, সেই সমস্ত স্টোরি সবসময় ইন্টারেস্টিং হয়, বাট হাউ ডু ইউ নো যে কোনটা ফেক কোনটা ফেক না? আমি জানি যে মানে এটা, আমি যদি বলি যে এটা একটা ফেক স্টোরি, এটা আসলে কি পোর্ট্রে করে, মানে মানে আসলে এটা মানে হোয়াট ডাজ ইট মিন? আমি আমি কি ইন্টেলেকচুয়াল এরকম কোনো কিছু মিন করলাম, নাকি মানে আমি মানে ওভার স্মার্ট বা কিছু একটা, মানে আসলে তুমি জানি না। আমি তো জানি না যেটা সত্যি না মিথ্যা। তবে এই কথাটা বলায় আমি আসলে কি প্রমাণ করতে চাই? আমার যদি নিজের সন্দেহ হয়ে থাকে, তাহলে সেই সন্দেহটা আমার মধ্যে রাখাই ভালো। সেটা সবাইকে না জানান দেওয়া ভালো। কারণ আমার সন্দেহ আমার ব্যাপার, সবাই জানবে কেন? তাই না? সাইফুল আমাদের এসএমএস করেছেন আমাদেরকে নাইম, এসএমএস করেছেন এস কে খোকন, এসএমএস করেছেন আমাদেরকে রিজন, এছাড়া আমাদের আরো অনেকে এসএমএস করেছেন আমাদেরকে, মোস্তফা ফিজার সহ আরো অনেকে এসএমএস করেছেন। আমি একটা খবর দিই আপনাদেরকে এই মুহূর্তে, সেটা হচ্ছে পিজা ইন জাস্ট ওপেন আ নিউ আউটলেট ইন ধানমন্ডি সাত মসজিদ রোড। ওয়াও! সো ধানমন্ডিতে সাত মসজিদ রোডে যারা আছেন তারা পিজা ইনে এখন পিজা স্বাদ উপভোগ করতে পারবেন। এটা হচ্ছে, আমি অ্যাড্রেসটা বলেছি, GH Heights Building, 12th floor, and they have also recently opened another outlet in Mirpur. Oh my God! এবং আমাদেরকে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে তাদের তাদের হচ্ছে অ্যামেজিং ফুড এবং ফ্রি হোম ডেলিভারি রয়েছে পিজা ইনের, এবং পিজা ইনের টেস্ট সম্পর্কে নতুন করে নিশ্চয়ই কোনো কিছু বলে দিতে হবে না। এবং আমার কাছে যে এই যে আমি ফ্রি হোম ডেলিভারি শুনেই আমার মনে হলো সঙ্গে সঙ্গে যে হ্যাঁ, আমাদের তো রেডিও ফুড তো পিৎজা আসার কথা, দেখে আসি যদি চলে আসে থাকে পিৎজা ইন, যদি সত্যি পিৎজা পাঠিয়ে থাকে তাহলে একটা বিরাট সারপ্রাইজ হবে, এবং সেটা আমরা অবশ্যই সবাই মিলে খাবো, এবং খেয়ে এসে আপনাদেরকে বলছি এক্সপিরিয়েন্সটা কেমন হচ্ছে। এবং ইন দ্য মিন টাইম আপনার ছোট্ট ব্রেকে চলে যাই, এবং ব্রেকের মাঝখানে আমরা একটু পিৎজা খাই। আপনারা ওয়েট করুন একটু প্লিজ, ফিরে আসছি একটু পরেই। স্টে টিউনড টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
নমস্কার রাসেল ভাই, আমি অহনা। আমি কলকাতা থেকে বলছি। আসলে আমি খুব রিসেন্ট আমার এক ফ্রেন্ডের সাথে একটা ঘটনা শেয়ার করি, যার পরিপ্রেক্ষিতে সে আমাকে সাজেস্ট করে ভূত এফএম এর ব্যাপারে, এবং আমি রিসেন্টলি ভূত এফএম এর ব্যাপারে জানতে পারি। এবার তারপর থেকেই আমি এবং আমার হাজব্যান্ড প্রায় যতগুলো সম্ভব ভূত এফএম এর এপিসোড, রিসেন্ট এপিসোড ডাউনলোড করে শুনেছি বা লাইভও শোনার চেষ্টা করেছি। তো রাসেল ভাই, আজকে সেই ঘটনাটি আমি শেয়ার করতে চাইছি, যেটার থ্রুতে আমার ভূত এফএমের সাথে পরিচয় হয়েছে। যাই হোক, আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই কর্মসূত্রে দেশের বাড়ি থেকে কলকাতায় থাকি। লাস্ট ইয়ার পুজোর সময় আমরা দেশের বাড়ি যাই, এবং আমার শ্বশুরমশাই কর্মসূত্রে বাইরে থাকেন। আর কোনো বিশেষ কারণে সেদিনই আমার শাশুড়ি মাকে হঠাৎ করে তার বাপের বাড়ি থেকে ফোন আসায় তাকে বাপের বাড়ি চলে যেতে হয়। তো সেই দিন রাত্রেবেলায়, মানে সেই দিনটা আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই মা বাবার মা বাবার রুমে থেকে যাই। তো যাই হোক, রাত্রেবেলা মোটামুটি খাওয়া দাওয়া করে গ্রামের সাইড ঘুমিয়ে পড়েছি। তো হঠাৎ করে মোটামুটি তিনটে আমার এক্সাক্ট মনে নেই, 2:30-3টে নাগাদ হঠাৎই আমার ভীষণ অস্বস্তি হতে শুরু করে। কি ধরনের অস্বস্তি আমি ঠিক বলে বোঝাতে পারবো না, একটা ভীষণ আনইজি ফিল হয়, একটা গরম লাগতে থাকে, অদ্ভুত একটা ব্যাপার। তো আমি চোখ খোলার চেষ্টা করছিলাম, বাট আমি চোখটাও খুলতে পারছি না, এমন অদ্ভুত সিচুয়েশন। তো হঠাৎ করে আমি চোখটা মনে জোরে খুলে ফেলি। চোখ খুলে যেটা আমি দেখি সেটা ভীষণই অদ্ভুত। একটা 1 থেকে 1.5 বছর বয়সী একটা বাচ্চা ছেলে, গায়ের রংটা পুরো ধূসরই হবে, কালো বা ধূসর গায়ের রঙের একটি বাচ্চা ছেলে অপলক দৃষ্টিতে আমার মাথার কাছে বসে আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে, এবং সেই চাহনিটার মধ্যে কোনো ভয়ঙ্করতা নেই, কিন্তু এত নিশ্চল, এত নির্বাক, শিউরে উঠেছিলাম আমি। এরপর আমি ভীষণ ভাবে চেষ্টা করি আমার সর্বশক্তি দিয়ে উঠে বসার, কিন্তু আমি কোনোভাবেই উঠে বসতে পারছিলাম না রসুল ভাই। আমার হাত পা সমস্ত কিছু যেন প্যারালাইজড হয়ে গেছিল। আমি চোখটাও ইভেন বন্ধ করতে পারছিলাম না। অনেক কষ্টে আমার মন বলছিল যে আমি একবার যদি আমার হাজবেন্ডকে ডাকতে পারি, সে পাশেই শোয়া, তাকে আমি দেখতে পাচ্ছি বাট আমি তাকে ডাকতে পারছি না, তাহলে আমার হয়তো এই ব্যাপারটা থেকে আমি বেরোতে পারবো। কিন্তু কোনো মতেই আমি তাকে ডাকতে পারছিলাম না। অনেক কষ্টে আমি কোনো মতে চোখটা খুলে তাকিয়ে উঠে বসি, এবং উঠে বসে আমার পায়ের দিকে প্রথম আমার চোখ যায়। আমি পায়ের দিকে তাকিয়ে দেখি ঠিক একই রকম আরেকটি বাচ্চা আমার পায়ের কাছে বসে অপলক দৃষ্টিতে আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে। আমি একইভাবে ভাবি যে পেছনের বাচ্চাটি হয়তো সেই বাচ্চাটি যে সামনে আমার পায়ের কাছে বসে রয়েছে। আমি সেটা দেখার জন্য আমি পেছন দিকে ঘুরে তাকাই, এবং তখন আমি দেখি মাথার কাছে ওই বাচ্চাটি ওইভাবে বসে রয়েছে, এবং পায়ের কাছেও আরেকটি বাচ্চা একই রকম দেখতে ওইভাবে বসে রয়েছে। আমি ভীষণ ভয় পেয়ে যাই রাসেল ভাই। আমার আমার হাত পা পুরো স্টিফ হয়ে যায়, অবশ হয়ে যায়, আমি বুঝতে পারি না আমি কি করব। তারপর আমার আর কিছু মনে নেই, কিন্তু এর পরের ঘটনাটা আমি আমার হাজবেন্ডের কাছে শুনি যে আমার প্রচন্ড চিৎকারে নাকি তার ঘুম ভাঙে, এবং সে আমাকে উঠে জিজ্ঞেস করে কি হয়েছিল, তাতে জল টল দেয়, তারপর আমি ধাতস্থ হই। যাই হোক, এই ঘটনা আমার হাজবেন্ডকে ছাড়া আমি কাউকে বলিনি, এবং হাজবেন্ডও বাড়ির কাউকে জানায়নি। আমরা চেপে গেছিলাম। এরপরে মা ফিরে আসার পর আমাদেরকে অন্য আরেকটা ঘরে শিফট করে দেওয়া হয়। তো আমরা আমাদের ঘরে থাকি। এরপরে 2-3 দিন পরের ঘটনা দেখা যায়, আমি হঠাৎ করে, আমরা দুজন ঘুমোচ্ছি, আমার হাজবেন্ড আমার দিকে মুখ করে ঘুমোচ্ছে এবং আমি তার দিকে মুখ করে ঘুমোচ্ছি। আমার ঘুম ভাঙতে আমি দেখি যে মোটামুটি ঠিক ওই সেই 2:30-3টে নাগাদই আমার হঠাৎ ঘুম ভেঙে যায়। আমি ঘুম ভেঙে দেখি যে রাসেল ভাই, আমার হাজবেন্ডের পেছনের দেওয়ালে হঠাৎ করে আমি আবিষ্কার করি একটা দেওয়াল ঘড়ি। যে দেওয়াল ঘড়িটা আগে থেকে ছিল না, সেই দেওয়াল ঘড়িতে 3টে বেজে রয়েছে। আমি নাইট ল্যাম্পের আলোয় দেখি 3টে বেজে রয়েছে। আমি অবাক হয়ে যাই দেওয়াল ঘড়িটাকে দেখে, এবং আমি চেষ্টা করি দেওয়াল ঘড়িটার দিকে কনসেন্ট্রেট করতে, কি করে এলো। তো আমি হঠাৎ ভালো করে তাকাতে দেখি ওই 3টের কাঁটাটা ওই সেই দুটো বাচ্চা ছেলের বডি দিয়ে তৈরি। বডিটা এমন ভাবে জড়িয়ে রয়েছে যেন ঘড়ির 3টে কাঁটা। আমি প্রচন্ড ভয়ে শিউরে উঠি, এবং আমি চেষ্টা করি যে কিছু বলার, আমার হাজবেন্ডকে ডেকে দেখানোর, কিন্তু সেই চেষ্টা আমার বৃথা যায়, কারণ আমার বডি পুরো স্টিফ হয়ে যায়। তারপর আরো যেটা আমি দেখি, হঠাৎ করে দেখি যে ওই ঘড়ি থেকে কিছু একটা বেরিয়ে আসছে, এবং ভালো করে লক্ষ্য করতে দেখি যে সেটা
ওই বাসে ছেলে দুটোর হাত আমার হাজবেন্ডের ঘাড়ের দিকে তারা হাতটা বাড়িয়ে আসছে। তখন রাসেল ভাই আমি প্রচন্ড মনে জোরে প্রচন্ড শক্তিতে জোরে চিৎকার করে উঠি আমার হাজবেন্ডকে ধাক্কা দিয়ে দিই। এবং তখন সে উঠে আমাকে জিজ্ঞেস করে, লাইট জ্বালে এবং আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে। আমি পেছন দিকে ঘুরিয়ে তাকে ঘড়িটা দেখাতে গিয়ে দেখি সেখানে কিছুই নেই, ঘড়িটা ছিলই না, এখনো নেই। তো আমি যথেষ্ট এই ঘটনার পর যথেষ্ট ভয় পেয়ে যাই এবং আমি আর বাড়িতে থাকতে চাই না, আমি ফেরত আসতে চাই কলকাতায়। তখন আমার হাজবেন্ড পরে আমি আর আমার হাজবেন্ড মিলে আমার শাশুড়ি মার কাছে ব্যাপারটা শেয়ার করতে, শাশুড়ি মার কাছ থেকে যেটা জানা যায় সেটা মা বলেন যে আমার হাজবেন্ডের আগে আমার মায়ের মিসক্যারেজ হয়েছিল এবং কিছু বাচ্চা মারাও গেছে জন্মানোর পর, 2-3টে বেবি, তার মধ্যে এক জোড়া মানে একটা টুইন বেবিও ছিল। তো মেবি মায়ের ধারণা যে তারাই আমাকে দেখা দিয়েছে বা তাদেরই কিছু একটা ব্যাপার। তারাই মোটামুটি যখন মারা যায় তখন তাদের এজ ছিল 1.5 বছরের মতো। তো এটাই আমার ঘটনা রাসেল ভাই, যদি আপনার ভালো লাগে অবশ্যই শোনাবেন। নমস্কার। Boot FM. The night comes alive with Gramophone. দ্য নাইট কামস লাইভ উইথ গ্রামীণ ফোন। হয়তো আপনি শুনছেন বাংলাদেশের কোনো জায়গা থেকে, হয়তো আপনি শুনছেন কলকাতা বা ইন্ডিয়ার কোনো জায়গা থেকে, হয়তো আপনি শুনছেন আমাদেরকে আমেরিকা, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকা, যে কোনো জায়গা থেকে, এশিয়ার কোনো দেশ থেকে হয়তো শুনছেন আপনি আমাকে। যেখান থেকে শুনুন না কেন, ভূত এফএম এর সঙ্গেই আপনি আছেন এবং ভূত এফএম এর সঙ্গেই থাকবেন আশা করব। আর আমরা যেটা বলছিলাম যে একটু আগে আমরা পিৎজাইনের পাঠানো পিৎজা সত্যি এসেছিল, ওয়াট আ সারপ্রাইজ, এবং আমরা সেটা খেলাম অ্যান্ড টেস্ট মানে একটা অ্যামেজিং টেস্ট, আপনারা সবাই জানেন অ্যামেজিং ফুড অ্যান্ড মানে কি বলবো যে আমি সাধারণত এই সমস্ত জিনিস মানে কি বলবো খেলে সামলানো মুশকিল হয়ে যায়, রাইট? বাট আমরা সবাই খেয়েছি, এখানে যারা আছেন তারা সবাই খেয়েছেন এবং সবাই প্রশংসা করবেন, সে খুবই স্বাভাবিক। পিৎজা নিয়ে কোনো কথাই চলে না, কিন্তু এটা সবচেয়ে বেশি ইয়ে ছিল যে হঠাৎ করে পেলাম এবং হঠাৎ করে খেলাম। আবার খবরটা দিয়ে দিই, পিৎজাইন জাস্ট ওপেন আ নিউ আউটলেট ইন ধানমন্ডি 7 মসজিদ রোড। এটা আমি অ্যাড্রেসটা আরো একবার আপনাদের জানিয়ে দিই, GH Heights building, 12th floor. They have also recently opened another outlet in Mirpur. Enjoy their open terrace, amazing food and free home delivery. এবং আপনারা সবাই জানেন যে পিৎজা ইন হচ্ছে বেস্ট পিৎজা ইন টাউন। সো আমার মনে হয় যে অবশ্যই অর্ডার করে ফেলুন। আর মিরপুরবাসী, ধানমন্ডিবাসী, আপনাদের তো মানে কি বলবো যে মানে চমৎকার জায়গা হলো যাওয়ার এবং এই টেস্টি ফুড এক্সপেরিয়েন্স করার। আমার আজকের এক্সপেরিয়েন্স গুলোর মধ্যে এটা একটা ভালো এক্সপেরিয়েন্স ছিল। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ পিৎজাইন। আমরা এখন চলে যাব, আমাদের একটা স্টোরি রয়েছে, যেটা হচ্ছে আমাদের ইমেইল রয়েছে, সেই ইমেইলে চলে যাব এবং আমাদেরকে পাঠিয়েছেন এই ইমেইলটি আমাদেরই একজন লিসেনার। এই ইমেইলটিতে আপনি একইভাবে যেমন একটা ঘটনা শুনবেন, সেই সাথে আরো কিছু ব্যাপার স্যাপার জানতে পারবেন। সিন্স আমাদের এই যে লিসেনার যিনি পাঠিয়েছেন আমাদেরকে, তিনি একজন প্রবাসী বাঙালি এবং একটা জায়গার ঘটনা যখন আমরা পাঠাই, আমাদেরকেও পাঠান, তখন সেই জায়গার চারিদিকের ব্যাপার স্যাপার যখন যেভাবে আমরা জানতে পারি, জায়গাটি আমাদের কাছে পরিচিত হয়ে ওঠে এবং পরিচিত হওয়ার কারণে সেই জায়গার কালচার থেকে শুরু করে সেই জায়গার অনেক কিছু আমরা জেনে ফেলি, রাইট? তো এই ঘটনাটাও আপনাদের কাছে বেশ অবাক করার লাগতে পারে হয়তো। লিখছেন, হ্যালো ডিয়ার রাসেল ভাইয়া অ্যান্ড লিসনার্স, আমি সবসময় ভালো থাকার দলে, তাই সেটা জিজ্ঞেস না করি। আপনি সবসময় ভালো থাকার দলে, তাই সেটা জিজ্ঞেস না করি, যদিও জানতে চাই যে হাউ ইজ ইয়োর নিউ ইয়ার্স ফার্স্ট মান্থ? I think the first month and last Friday. It was good and it was bad as well. But সবার সমান যায় না সব দিন। বাট আমার মনে হয় যে নতুন বছর অনেক অনেক ভালো এবং অনেক অনেক সুখবর নিয়ে এসছে আমাদের সবার জন্য। Both of them's first month of 2017 is going excellent. I loved the Chittagong show, loved the most. এবং I'm Sadman from Kuala Lumpur and ইংলিশে বাংলা লেখার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। মালয়েশিয়ার এই সাউথ ইস্ট এশিয়া
এই কান্ট্রি একটা ফেস্টিভ্যাল অনেক বড় করে সেলিব্রেট করা হয়, এবং সেটা নাম হচ্ছে লুনার নিউ ইয়ার অর চাইনিজ নিউ ইয়ার। ইউজুয়ালি জানুয়ারির এন্ডে হয় এই নিউ ইয়ার, এবং এই ইয়ারে নিউ ইয়ার মানে আজকে এই যে ফ্রাইডে এবং স্যাটারডেতে। হ্যাঁ, সো আজকের ঘটনা এবং আজকেই পড়ছি, সেই জন্য ঘটনাটা আরো বেশি। এবং তিনি লিখছেন যে আমার আজকের ঘটনাটি এই লুনার নিউ ইয়ারকে নিয়ে। ঘটনাটি ঘটে ফার্স্ট ইয়ার, লাস্ট ইয়ার 2016 এর লুনার নিউ ইয়ার সময়। আমার এক মালয়েশিয়ান ফ্রেন্ড ডিফারেন্ট স্টেটে থেকে কুয়ালালামপুরে শিফট হয়ে আসে। এসে এখানে নিউ একটা অ্যাপার্টমেন্টে ওঠে ঠিক লুনার নিউ ইয়ারের 4 দিন আগে। ওঠার পরপরই তার বাসায় এক চাইনিজ কাপল আসে এবং তারা তাকে লুনার নিউ ইয়ারের ইভেন্টে তাদের বাসায় ইনভাইট করে এবং ইনভিটেশন কার্ড দেয়। আমার ফ্রেন্ড কার্ডটা নিয়ে খুলেই রেখে দেয়। অ্যাজ সে মালয়েশিয়ান মুসলিম, সো সে যাওয়ার ব্যাপারে খুব একটা এক্সাইটেড না। বলে রাখা ভালো, এই ফেস্টিভ্যালটা মুসলিমরা সেলিব্রেট করে না, অনলি চাইনিজরা এটা সেলিব্রেট করেন। বাট মালয়েশিয়াতে মেজরিটি চাইনিজ রেস, তাই এখানে গ্র্যান্ড সেলিব্রেশন হয়। যাই হোক, আমি আমার ফ্রেন্ডের খোঁজ নিতে ওর বাসায় যাই। আমার চোখ পড়ে টেবিলে রাখা লুনার নিউ ইয়ার ইনভাইটেশন কার্ডের দিকে। আমি কখনো এই ফেস্টিভ্যালে কোনো চাইনিজ ফ্যামিলির সাথে থেকে দেখিনি, সো আমি ওকে বলি যে চল এটাই যাই, এবং ওখানে এবং দেখার অনেক কিছু আগ্রহ আছে। আমার ফ্রেন্ডও রাজি হয়ে যায়, তখন কোনো কাজও নেই আমাদের। এরপর আমরা নিউ ইয়ারের সন্ধ্যায় যাওয়ার জন্য রেডি হই। এবার কার্ডটা আমি খুলে দেখতে পাই অ্যাড্রেসে লেখা 14th ফ্লোর, ফ্ল্যাট নাম্বার 6C। ভালো কথা। আমি আমার ফ্রেন্ডকে বললাম এই লোকেশনটা আমার ফ্রেন্ড আমার দিকে, এই লোকেশনটা হলো 14th ফ্লোর, এবং এই লোকেশনটা হলো আমার আচ্ছা। আমার ফ্রেন্ড আমার দিকে তাকিয়ে কার্ডটা হাত থেকে নিয়ে নিল এবং লাইক ও অনেক ভয় পেয়েছে। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে। সে আমাকে বলল 14th ফ্লোর কিভাবে? মালয়েশিয়াতে তো 14th ফ্লোর নেই কোনো বিল্ডিং এ, ইভেন 14th ফ্লোর নেই, ইভেন আমার অ্যাপার্টমেন্টেও নেই। বলতে রাখা ভালো, আমি এই ব্যাপারটা জানতাম না যে মালয়েশিয়াতে কোথাও 4 ডিজিট এই ডিজিটটা ইউজ করা হয় না। সো ফ্লোর নাম্বার হয় 3, এরপর 3A, নট 4। আবার 13th, এরপর 13th A, নট 14। আমি তখন ওকে বলি যে মেবি ভুল করে লিখেছে। দে অ্যাকচুয়ালি মেন্ট যে 13th A, বাট মিস্টেক করে ফেলে তারা লিখেছে হয়তো 14th। আমার ফ্রেন্ড তখন খুব নর্মাল ভাবে নেয় ব্যাপারটা, এবং আমার চাপাচাপিতে সে ফাইনালি যেতে রাজি হয়। এরপর আমরা বের হলাম বাসা থেকে। আমার ফ্রেন্ডের ফ্ল্যাটটা ছিল 2nd ফ্লোরে, সো আমরা লিফটে উঠলাম। উঠে আমি 13th A দিতে গিয়ে দেখি লিফটে 14 বাটনটা আছে। দেখে আমার ফ্রেন্ডকে বলি যে দেখ তোদের অ্যাপার্টমেন্টে 14th আছে কিন্তু। এই যে বাটন, ও নিজের চোখে দেখলো এবং সেটা বিলিভ করতে চাইছিল না। যাই হোক, আমরা 14th ফ্লোরে যাই। লিফট থেকে নেমেই দেখতে পাই যে ফ্লোরটা বেশ সুন্দর করে চাইনিজ অর্নামেন্টস দিয়ে ডেকোরেট করা। ইউজুয়ালি চাইনিজরা লুনার নিউ ইয়ারের টাইমে ওদের ফ্লোর অনেক অর্নামেন্টস দিয়ে ডেকোরেট করে, ঠিক সেভাবেই এই ফ্লোরটাও ডেকোরেট করা। আমরা একটু সামনে গিয়ে কোথাও 6C ফ্ল্যাটটা খুঁজে পাই না। 6A, 6B দেখি, তারপর 7A, 7B। করিডোরে একদম শেষ মাথায় আমরা 6C পাই। খুব আশ্চর্যের ব্যাপার যে 6C ফ্ল্যাটটা থাকার কথা 6B এর পর। যাই হোক, বাসায় নক করতেই ডোরে গ্রিটিং জানায় সেই কাপল যারা আমার ফ্রেন্ডকে ইনভাইট করেছিল, এবং ফ্ল্যাটের ভেতরে ঢুকে দেখি অনেক সুন্দর করে সাজানো এবং টেবিলে অনেক ফুড।
এই পর্যন্ত সব ঠিক আছে, সব ঠিক ছিল, বাট এবার থেকেই শুরু হয় মেইন ঘটনা। আমরা ভেতরে বসেই দেখতে পাই যে পাশের রুমে একজন বেশ এইজড পার্সন শুয়ে আছেন। আমার ফ্রেন্ড ওনাদের জিজ্ঞেস করেন যে পাশের রুমে উনি কে, এই টাইমে শুয়ে। ওনারা কোনো রিপ্লাই দেন না, বরং কেমন যেন রেগে যান। ঠিক কিছুক্ষণ পর ওনাদের ফেস্টিভ্যাল রিচুয়াল স্টার্ট হয়। সেই টাইমে আমার চোখ যায় পাশের রুমের দিকে, এবং যিনি শুয়ে আছেন তাকে দেখে আমার মনে হয় যেন একজন ডেড পার্সন শুয়ে আছে। আমি আমার ফ্রেন্ডকে উইসপার করে বলি যে আমার মনে হচ্ছে পাশের রুমে ওই মানুষটা একটা ডেড বডি। আমার ফ্রেন্ড সাথে সাথে উঠে আমার হাত ধরে ফ্ল্যাটের বাইরে নিয়ে আসে এবং আমাকে বলে, আর শিওর ওরা ডেড পার্সন? আমি বললাম জানি না, বাট মনে হলো, কারণ আমরা এই বাসায় এসেছি 1 ঘন্টা এবং 1 আওয়ার সে যেভাবে শুয়েছিল ঠিক সেভাবেই অল দ্য টাইম শুয়ে আছে, 1 ইঞ্চিও নড়েনি। তার ওপর ব্রিদিং হলে মানুষের স্টোমাক স্কুইজ করে, ইন আউট হয়, এই ধরনের কোনো কিছু হচ্ছিল না। আমার ফ্রেন্ড তখন বলল যে উই আর ইন বিগ ট্রাবল, আর চলো আমরা চলে যাই এখান থেকে। আমি তখন কিছু বুঝে উঠতে পারি নাই, জাস্ট ওর সাথে হাঁটা শুরু করি। আমরা হাঁটতে হাঁটতে দেখি করিডোর শেষ হচ্ছে না, এবং করিডোরের ভেতরে অনেক চাইনিজ পিপল যারা লুনার নিউ ইয়ার সেলিব্রেট করছে, বাট সবাই দেখতে দেখতে লাগছে যে লাইক ডেড পার্সন। আমরা খুব বেশি ভয় পাই, এতই ভয় পাই আমরা যে এতই ভয় করে যে সবাই, এবং বলে বোঝানো যা পসিবল না। তারপর জীবন বাঁচাতে লিফটের দিকে দৌড়াই, এবং লিফট তো খুঁজে পাই না। যতবারই লিফটের দিকে যাই আমরা এসে থামি 60 সামনে। এরপর আমার ফ্রেন্ড এবং আমি আয়াতুল কুরসি পড়তেই দেখতে পাই যে ফ্লোর পুরোপুরি একদম ফাঁকা, কোনো ফ্রেন্ড অ্যান্ড কোনো ডেকোরেশন বা কোনো কিছু নেই। এই ফ্লোরটাই একটু আগে এত সুন্দর করে ডেকোরেট করা ছিল, নাও পুরোটাই অন্ধকার, কেউ নেই। আমি আমার ফ্রেন্ড জানি না কি হচ্ছে, বাট আমি জানি না যে সে আমাকে বলছে নাও জাস্ট লাইফ সেভ করতে হবে। কি হচ্ছে সেটা পরে বলবো। এরপর আমরা লিফট না পেয়ে 60 ফ্ল্যাটের সামনে এসে ভাবি যে আয়াতুল কুরসি পড়তে পড়তে এই বাসাতেই এগেইন ঢুকবো এবং ওই কাপলকেই জিজ্ঞেস করব যে এমন কেন হচ্ছে, লিফট কোথায়। আমরা 60 ঢুকতেই একদম শকড হয়ে যায়। এবার 60 ডোরটা খুলতেই দেখি যে এটা কোনো ফ্ল্যাট না, এটা ইমার্জেন্সি স্কেপ স্টেয়ার রুম। যাই হোক, সিঁড়ি দিয়ে তখন দৌড়ে নিচে নামতে থাকি আমরা। ওই দিন রাতে এত সব নিয়ে কোনো কথা আমরা বলিনি। পরের দিন আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করি যে কাল রাতে কি হয়েছিল এসব। আমার ফ্রেন্ড বলে যে চাইনিজরা বাসায় ডেড বডি রেখে ব্ল্যাক ম্যাজিক করে। ওদের ব্ল্যাক ম্যাজিক রিচুয়ালে ডেড বডি এবং কিছু লিভিং পার্সন লাগে। আমি যে মানুষটাকে দেখেছি সেটা ওই ব্ল্যাক ম্যাজিকের পার্ট, অ্যান্ড মোস্ট প্রবাবলি আমরা সেই রিচুয়ালের পার্ট হয়ে যাচ্ছিলাম। বাট রিচুয়ালের মাঝ দিয়ে আমাকে টেনে আনায় সেটা থেমে যায়, অ্যান্ড ফ্লোরে সবকিছু চেঞ্জ হয়ে যায়। যাই হোক, আমরা পরদিন সিকিউরিটি গার্ডকে গিয়ে বলি যে আমাদের সাথে একটু 14 ফ্লোরে যাবেন। 6C ফ্ল্যাটে সিকিউরিটি আমাদের দিকে তাকিয়ে বলে 14 ফ্লোর হিয়ার, দেন তাকায় আমাদের লিফটের দিকে, এবং লিফটে উঠে দেখি কি ব্যাপার, 14 ফ্লোরের বাটন তো নেই, 13A ইট ইজ। অ্যান্ড আমরা 13A তে গিয়ে উঠে দেখি কি ব্যাপার, 14 ফ্লোরের বাটন আছে, কি ব্যাপার। করিডোরের যেখানে 6C ফ্ল্যাটটি ছিল ওখানে ডোর খুলে দেখি আসলেই তো ভেতরে ইমার্জেন্সি স্কেপ। আমরা গার্ডকে লাস্ট নাইটের ঘটনা সব বলি। সে বলে যে 6 ইয়ার্স আগে এই অ্যাপার্টমেন্টে 13A ফ্লোরটা অ্যাকচুয়ালি 14 ফ্লোর নামেই ছিল, কারণ তারা 4 ডিজিটটা খারাপ মানতো না। আই মিন এই অ্যাপার্টমেন্টটা যেটা যারা বানায় তারা ওই 14 ফ্লোর অনলি ওনারাই থাকতো। এবং বাট 6 ইয়ার্স আগে এমন এক লুনার নিউ ইয়ারের সন্ধ্যায় এক ফ্ল্যাটের কাপল ব্ল্যাক ম্যাজিক রিচুয়াল করে, এবং রিচুয়ালের টাইমে অন্য ফ্ল্যাটের মানুষ সেটা দেখে ফেলে, এবং সামহাও ওই বাসার ডেকোরেটিভ ক্যান্ডেল অর কিছু একটা থেকে আগুন লেগে যায়। ওই কাপল সহ ফ্লোরটা অনেক মানুষ যারা তখন ওই ফ্ল্যাটটাতেই ছিল তারা সবাই মিলে আগুনে বার্ন হয়ে যায়। যারা বেঁচে যায় তারা এই অ্যাপার্টমেন্ট ছেড়ে চলে যায়। এরপর ফ্ল্যাট
ফ্লোর এর নাম্বার চেঞ্জ করে 13A দেয়া হয়, বাট ফ্লোরটায় কেউ থাকে না। অ্যান্ড অনেক বাড়ি নাকি রেন্ট হয়েছিল কিছু ফ্ল্যাট, বাট কেউ 7-8 দিনের বেশি থাকতে পারেনি। সব বুঝলাম, বাট আজ পর্যন্ত এটা বুঝলাম না যে 6C ফ্ল্যাটে কেন ওই ইমার্জেন্সি এসকেপের ডোরটা ছিল। গার্ডের কথায় জানতে পারি যে 6C 6B এর পরই ছিল। এটা আজও রহস্য, যদিও এটাও রহস্য যে কেন আমরা ওই লুনার নিউ ইয়ারের ইনভাইটেশন পেয়েছিলাম। হয়তো আমরা না অনেকেই ওই নিউ ইয়ারের ইনভাইটেশন পেয়েছিল, যদিও আমরা জানি, বাট আমার ফ্রেন্ড ঠিক পরদিনই ওই অ্যাপার্টমেন্ট চেঞ্জ করে অন্য প্লেসে চলে যায়। এবং ভালো লাগলে পড়ে শোনাবেন এবং সবাইকে লুনার নিউ ইয়ারের শুভেচ্ছা। আমি জানতে চাই, হোয়াট অ্যাবাউট দ্য কার্ড, মানে ইনভাইটেশন যে কার্ডটা আপনারা পেয়েছিলেন, সেই কার্ডটা কোথায় গেল? আপনারা বাসায় এসে সেই কার্ডটা আবারও পেয়েছিলেন কিনা? এবং সেই লুনার নিউ ইয়ার যে ইনভাইটেশন কার্ড, সেই কার্ডের যে কাপল, সেই কাপলের সাথে নাম মেলে কিনা? এই বিষয়গুলো সাদমান আপনার কাছ থেকে আমি আরো আবার ডিটেলে জানতে চাই। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর স্টোরি। আই হোপ যে আপনারা সবাই এনজয় করেছেন এবং আশা করছি যে সবার ভালো লেগেছে। আমরা পরবর্তী স্টোরিতে যাব এবং আমাদের পরবর্তী স্টোরি টেলারকে তো আমি একটু পরেই বলবো। আমরা একটু ইন দ্য মিন টাইম আমরা দেখেছি যে ফেসবুকে কে কি লিখছেন। ফেসবুকে অনেকেই অনেক কিছু লিখছেন এই মুহূর্তে, এবং আমি দেখতে পাচ্ছি আমি শীতে ঘামছি। আমাদের সঙ্গে মেহেদি ইনাম রিফাত ডোন্ট স্টপ দ্য ফুর্তি। এছাড়া আমাদের সাথে শাহরিয়ার ইমন আছেন আমাদের সঙ্গে রয়েছেন মোহাম্মদ ইউসুফ হোসেন, এছাড়াও সাজ্জাদ হোসেন। ফেসবুক থেকে পড়ছি কিন্তু নুরে আলম আমাদের সঙ্গে আছেন। ইমু খান আমাদের সঙ্গে রয়েছেন। এসএসসি এক্সাম তবুও লাইভ শুনছেন। খুব খারাপ কথা যশোর থেকে, এখন আপনার ঘুমানো উচিত। সুমা আক্তার আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ আসিফ, এছাড়াও জাহিদুল ইসলাম, ফাহিম আমাদের সঙ্গে আছেন, এবং ফাহিমা ইসলাম আমাদের সঙ্গে আছেন। গ্যান্ডারিয়ায় থাকেন তিনি, এবং তিনি বলছেন যে এই স্টোরি গ্যান্ডারিয়ার কোথায়, এটা ফারনানকে জিজ্ঞেস করেছেন। কল্যাণ খা আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন এমডি আপন হাসান, এছাড়াও রুশো আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন মোহাম্মদ মারুফ, এছাড়াও মনির খান আমাদের সঙ্গে রয়েছেন। একজন অঙ্গন ধর আমাদের সঙ্গে আছেন এবং তিনি অ্যাপ দিয়ে শুনছেন। আমিনুল জাওয়াদ আমাদের সঙ্গে রয়েছেন এবং তিনিও ফুর্তি অ্যাপ ইউজ করে শুনছেন আমাদেরকে। আমাদের সঙ্গে আমাদের ফেসবুকে যে ছবিটা আমরা আপ করেছি, সেই ছবিটা আপনারা দেখে অলরেডি জেনে গেছেন যে এখন কে ঘটনা বলবেন। এবং তারপরেও অনেকে লিখছেন এখানে সেকেন্ড স্টোরিটা জোস ছিল, ভূত এফএম শুনবো বলে এক সপ্তাহ অপেক্ষা করছি লিখছেন সোহাগ শিকদার, অচেনা পথিকে এই কথাটা লিখেছেন। এমডি কিবরি আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি এছাড়াও মাসুদ রানা, এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন এস কে সাজু খান, এছাড়াও রকিবুল ইসলাম আমাদের সঙ্গে রয়েছেন। আশিক হুসাইন অ্যাপের ছবি আপ করেছেন, তিনি অ্যাপ দিয়ে শুনছেন। এছাড়াও আমাদের সাথে রয়েছেন আতিক সহ আরো অনেকে। আমরা দেখতে পাচ্ছি অনিক আহমেদ আমাদের সঙ্গে আছেন এবং তিনিও শুনছেন অ্যাপ দিয়ে এবং ছবি আপ করেছেন আমাদের পেজে। তো আপনি যদি আমাদেরকে এসএমএস করতে চান, চলে যান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORT, ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutasm@radiofuርቲ.fm, which is BHWTFM@RADIOFORT.fm। তো নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদেরকে। আর আমাদের ফেসবুকের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/verygoodfurti and www.facebook.com/bhutafm.russell। চলে যাচ্ছি আহমেদ বাবু ভাইয়ের কাছে এবং তার কাছ থেকে আমরা একটা ঘটনা শুনে আসবো। স্টে টিউনড রেডিও ফুর্তি, এবং চলুন শুনে আসি বাবু ভাইয়ের ঘটনা। থ্যাংক ইউ রাসেল ভাই। হ্যালো অডিয়েন্স। এই ঘটনা যেটা বলবো রাসেল ভাই, এটা বাংলাদেশের যশোর এলাকার আর কি। তখনকার দিনে এটা মানে বৃহত্তর যশোর ছিল আর কি। আচ্ছা, তখনকার এটা বলেছেন বাসেদ ভাই নামে একজন। উনি একসময় মেডিকেল স্টুডেন্ট ছিলেন। আচ্ছা। তো যাই হোক, ঘটনা চলে যাই। বাসেদ ভাই এক সময় আর কি, তখনকার দিনে একদিন উনি শহর থেকে আর কি, খুলনা শহর থেকে উনি ওনাদের দেশের বাড়ি চলে আসেন যশোরের যে কোনো একটা গ্রামে আর কি। তো গ্রামে আসেন, এসে বাসায় সময় কাটাচ্ছেন। দিন গড়িয়ে রাত এসে পড়ছে। উনি খবর পান যে ওনার ছোট ভাই তার ভাইয়ের সাথে, তার ফ্রেন্ডের সাথে বাইরে গেছে আর কি। তো ছোট ভাইয়ের জন্য অপেক্ষা করছেন, কারণ বেশিরভাগ সময় উনি বাসায় এসে ভাইয়ের সাথে সময় কাটান। খুব ভালো সম্পর্ক ভাইয়ের সাথে। তো উনি রাতের বেলা যখন বেশ রাত হয়ে গেছে, তখন রাসেল ভাই গ্রামে আপনার 8টা 9টা মানে বেশ নিশুতি রাত। তো এরকম একটা সময়
উনি বারান্দায় বসে আছেন, ভাইয়ের জন্য ওয়েট করছেন, আর ঠান্ডা পড়েছে হালকা। আচ্ছা। তো এর মধ্যে হঠাৎ করে উনি শোনেন যে ওনাদের যে দরজাটা বাইরে যে বেড়ার মানে বেশ একটা প্রাঙ্গণ আছে, তার ওই পাশে বেড়া আর কি এটাই। তখন থেকে ওই ভাইয়ের খুব ক্লোজ একটা ফ্রেন্ড আছে, সে ডাকছে যে বাসেত ভাই, বাসেত ভাই, হুম। হ্যাঁ একটু আসেন, আমরা অ্যাক্সিডেন্ট করছি, আচ্ছা। এরকম করে ডাকতেছে। তো শোনার পরে উনি মানে বেশ বিচলিত হয়ে যায়, আমরা অ্যাক্সিডেন্ট করছি মানে। উনি জোরে জিজ্ঞেস করে কি হয়েছে, কি হয়েছে, ভিতরে আসো, ভিতরে আসো। তো কেউ আর উত্তর দিচ্ছে না আর কি। আচ্ছা। তো উনি তাড়াতাড়ি হেঁটে মানে কোনো মতে ওনার গায়ে শার্ট টার্ট পরে আর কি উনি বের হয়ে আসে, বের হয়ে এসে হেঁটে হেঁটে দরজায় যায়, যে দেখে গেটের কাছে কেউ নাই। তো দরজা খুলে যখন বাইরে আসে, দূরে দেখে দাঁড়ায় আছে একজন, তার দেখা যাচ্ছে আর কি, ছায়ামূর্তি আর কি। অন্ধকারে, গ্রামের অন্ধকার ভালো হচ্ছে না। তো উনি সাথে করে টর্চ লাইট আনেননি, এত দ্রুত বের হয়ে আসছে, ওনার এটা খেয়ালও নেই, তাড়াহুড়ার জন্য। তাড়াহুড়ার জন্য। তো উনি তাকে জিজ্ঞেস করতে চাই কি হয়েছে, নাম ধরে আর কি। উনি গলা শুনে চিনছে। কি হয়েছে তোমার? বলে ভাই অ্যাক্সিডেন্ট করছি আমরা, খুব খারাপ অবস্থা, আপনি আসেন প্লিজ। তো উনি তার পিছনে পিছনে হাঁটা দেন, মানে আর কোনো কিছু চিন্তা না করে হাঁটেন, খুব দ্রুত হাঁটতেছেন। তো এটা দেখতেছে যে ওই যে তাকে ডাকছে তার সাথে ওনার দূরত্ব কিন্তু কমতেছে না, বেড়ে যাচ্ছে ধীরে ধীরে। মানে একটা ডিস্টেন্স একটা ডিস্টেন্স মেইনটেইন করতে মেনটেন হয়ে গেছে, সরে যাচ্ছে না। আচ্ছা। ওকে। তো উনি বেশ দ্রুত হাঁটছেন, ওই সময়টা উনি এতটা খেয়ালও করেন না, এগুলো হচ্ছে পরের ক্যালকুলেশন ওনার। জি। তো উনি ওই সময় হেঁটে যাচ্ছে 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 যাচ্ছে, এক সময় এসে নদীর পাড়ে চলে আসলো আর কি। জি। নৌকা পার হতে হবে ওনাদের। তো দেখলো ঘাটে নৌকাও আছে। জি। তো ওই যে যে মানুষটা ওনাকে ডাকছে, সে কিন্তু নৌকায় উঠে নাই, সে দাঁড়ায় আছে ওখানে। তো উনি দৌড়ে মানে যে ওই নৌকাতে উঠে বসে হুড়মুড় করে বসে, উনি দেখে যে পাড়ে দাঁড়ায় আছে ওই ছায়ামূর্তিটা, ওনাকে ডাকতেছে। এই অন্ধকার ছায়ামূর্তি মানে মানুষই মনে হচ্ছে। জি। দেখতেছে এই তুমি আসো, নৌকা তো নিয়ে যেতে হবে ওই পাশে। তখন ওইটা নৌকার উপর চড়ে বসছে ওই মানুষটা আর কি। তো উনি তখন কি করলো, নৌকার মধ্যে দাঁড় ছিল, উনি বাচ্চা দেখতেছে যে ওই পাশে যে আছে সে দাঁড় বাচ্চা না, সে বসে আছে। তো উনি মনে করছে ও হয়তো অ্যাক্সিডেন্ট। সে জিজ্ঞেস করছে তোমার কি হয়েছে, তুমি ব্যথা পাইছো? তো সে চুপ করে আছে, চুপ করে গোঙাচ্ছে, বলতেছে ভাই অনেক অনেক কষ্ট, অনেক কষ্ট, এরকম বলতেছে আর কি। আচ্ছা। তো যাই হোক, এক পর্যায়ে নদী বাইতে বাইতে, ওনারা নদীটা খুব বেশি বড় ছিল না, ওই পারে চলে গেল। তো যে ওনারা ওই পাশে নামছে, নেমে এবার বাসেত ভাই আগে হাঁটতেছে, ওইটা পিছনে, ওই ডিস্টেন্স, ওই লোকটা ডিস্টেন্সে হাঁটছে। তো এরকম উনি তখন বলতেছে তুমি আমাকে বলো কোথায়, আমি কিভাবে যাবো এসে। তো সেই আর কিছু বলতেছে না। তো উনি তখন একটু মানে কনফিউজ মনে করছে অসুস্থ নাকি, বা ও কি বেশি অসুস্থ। তো উনি একটু দাঁড়াইছে, দাঁড়ায় দেখে ও আর আগে বাড়ে না, এরকম একটা ডিস্টেন্স মেনটেনই আছে। আচ্ছা। এখন নিশুতি রাত, কোনো কিছু নাই, জিজ্ঞেস করবে। তো উনি এক পর্যায়ে বলতেছে তুমি যদি কাছে না আসো, আমি আসতেছি তোমার কাছে। তো উনি কাছে যেয়ে দেখে যে ডিস্টেন্সটা কিন্তু কমতেছে না দুজনে। জি। তো লাস্টে উনি ওইটাই না দেখে, উনি আরো চিন্তা না করে উনি হাঁটা শুরু করে আর কি। হেঁটে উনি চিন্তা করে যে এখানে কোথায় সদর, যেহেতু ওনাদেরই এলাকা, ওনার একটা মানে ধারণা আছে। হাঁটতে 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 এক সময় সেই সদর হাসপাতালে চলে আসো, এখানকার কাছাকাছি যে মেডিকেল ইটা আর কি। জি। জি। ওখানে আসে, ওখানে দেখে যে মানে খুব একটা আলো টালো নাই, টিমটিমে বাতি, অনেক নকটক করে ওখানকার একজন ওয়ার্ড বয় বা ওই যে দারোয়ান টাইপের থাকে তাকে বের করছে। তাকে বের করছে, সে আসছে, চোখ কচলাতে কচলাতে কি হয়েছে, বলে এখানে কোন অ্যাক্সিডেন্টের রোগী আসছে নাকি? কয় হ্যাঁ আসছে স্যার, অনেকক্ষণ হয়েছে তো, সেই দুপুর বেলা দুইটা আসছে। বলে দুইটা মানে? বলে দুইজন আসছে, দুইজনই তো ট্রাকের ইসে পুরা শেষ, মানে আচ্ছা। মানে চাপায় পুরাই শেষ হয়ে গেছে। তো দুইজন আসছে, কি নাম কি বলে কি এগুলো তো কিছু জানি না, আমরা খোঁজ করতেছি গ্রামে ট্রামে, মানুষ পাঠায়, আজকে আর এটা সম্ভব হয়নি, কালকে আমরা এই খোঁজটা বেশি করবো আর কি, থানায় জানাইছি এসে। তো উনি বলতেছে ট্রাকের চাপায় কি মারা গেছে? বলে হ্যাঁ। তা আমি একটু দেখতে চাই, ওনার বুকটা ছেদ করে উঠছে। উনি বলছে আমি একটু দেখতে চাই কি। তো বলতেছে যে এরকম রাতের বেলা আপনাকে কি লাশ দেখানো সম্ভব নাকি? বলতেছে না আমি দেখতে চাই। তো অনেক কি করার পর না, উনি সাথে আমি দেখতে চাই কি হয়েছে, কারণ আমার ভাই আসতেছে না গ্রামে এরকম এসে। তো ওয়ার্ড বয় তারপরে এসে উনি পরিচয় দিচ্ছে যে আমি এরকম গ্রামের এসে। তখন উনি নিয়ে গেছে, নিয়ে যে ওখানে যেখানে লাশটা রাখা হইতো রাসেল, ওই রুমটায় নিয়ে গেছে। তো রুমটায় যখন নিয়ে গেছে, উনি পিছনে তাকাচ্ছে, সেই ছেলেটা কিন্তু নাই আর, উনি যাকে খুঁজছে। আচ্ছা। যে ওই রুমের কাছে নিয়ে গেল, দরজাটা খুললো, দরজাটা খোলার পর দেখতেছে মানে একটা মানে বাতাস, ভ্যাপসা বাতাস ওখানে লাগছে, যেহেতু লাশ পড়ে আছে দুপুর থেকে, হালকা গন্ধ হয়ে গেছে। আচ্ছা। লাইটটা জ্বালাইছে, লাইটটা জ্বালানোর পর দেখে এরকম কাপড় দিয়ে ঢাকা। তো ওয়ার্ড বয় গুলো, উনি বললেন আমি চেহারা দেখতে চাই, চেহারার কি অবস্থা। তো প্রথম যে চেহারাটা সরাইছে রাসেল ভাই, কাপড়টা সরানোর পর দেখে যে ওই যে ফ্রেন্ডটা ওনাকে ডেকে নিয়ে আসছে, ওইটা তার লাশ। ও মাই গড। হ্যাঁ, এবং অ্যাক্সিডেন্ট হয়ে মানে খুব খারাপ অবস্থা আর কি। এখন প্রশ্নটা হচ্ছে কেন তাকে ডেকে নিয়ে আসলো, তাই না? হ্যাঁ, অবশ্যই সেটা প্রশ্ন, সেটাই প্রশ্ন। এবং তারপরেরটা তো উনি বুঝেই ফেলছে যে পরেরটা কি হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং পরের লাশটা যখন দেখছে ওনার ভাইয়ের লাশ, উনি প্রচন্ড মর্মাহত হয়ে গেছে। বাট একই সাথে তার মনে ভয়ের কোশ্চেনটা
অ্যারাইজ করছে রাইট, যে ওনাকে কে নিয়ে আসছে, মানে একটা মিশ্র প্রতিক্রিয়া নিয়ে উনি ওখানে ছিলেন। বুঝতে পারছি। এবং তারপরে উনি খবর পাঠান আস্তে ধীরে মানুষকে দিয়ে এবং সৎকার করেন জিনিসটা। তবে ওনার কাছে এটা বেশ মিস্ট্রি, মানে এখন পর্যন্ত ওনার কাছে এটা একটা মিস্ট্রি যে কিভাবে ওনাকে ওনার সেই ভাইয়ের ফ্রেন্ড ডেকে নিয়ে গেল। হুম। থ্যাংক ইউ ভেরি মাচ, ঘটনা। থ্যাংক ইউ। আমাকে ছোট্ট বিরতি নিয়ে নিই এবং বিরতির পর আমরা আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আপনারা সবাই আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড ফর রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Radio Footy 88.0 FM. Booth FM. The night comes alive with Gramophone. Yes, the night comes alive with Gramophone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM। আমি রাসেল আছি সাথে এবং আমার সাথে রয়েছেন আজকের অতিথিরা। আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব নতুন আরেকজন অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। ধন্যবাদ রাসেল ভাই, আমি ওসমান, আমি এসেছি মিরপুর স্ট্যান্ড হাউজিং থেকে। জি ওসমান ভাই, আপনার ঘটনা শুনি ওকে, আমরা। রাসেল ভাই, ঘটনাটি ঘটে আছে কি প্রায় 15-16 বছর আগে। এটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের ছোট বোনের সাথে। জি এটা বাগেরহাট জেলার একটি ঘটনা। জি। তো খুব ছোটবেলায় মেয়েটি যখন বয়স তার 5 থেকে 6 বছর, তার দাদু মারা যায় এবং তার দাদু তার কাছে খুবই প্রিয় ছিল, খুবই প্রিয় একটা মানুষ ছিল। তো তার দাদু মারা যাওয়ার পর থেকে সে একটু অন্যরকম হয়ে গেল, অস্বাভাবিক কিছু তার মধ্যে আচার আচরণ দেখা গেল। সে আচ্ছা। ঠিক মতো খাওয়া দাওয়া করতো না, তার কারোর সাথে কথা বলতো না, একটু অস্বাভাবিক ছিল। তো এইভাবে করে তার সাথে অনেকদিন মানে এইভাবে রয়ে গেল। তো তারপর তার বাবা তাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। তো তারা ইনিশিয়ালি তারা ভাবছিল যে এটা হয়তো বা তার কোনো ফিজিক্যাল প্রবলেম বা অন্য আচ্ছা। কোনো কারণ হচ্ছে। তার ডাক্তার তাকে মানে ঠিকমতো প্রেসক্রাইব করলো, তাকে মেডিসিন দেওয়া হলো। কিন্তু মেডিসিন দেওয়ার পরেও সে মানে আগের মতো আর নরমাল লাইফে সে ফিরে যেতে পারলো না। তো একইভাবেই তার সাথে ওই ঘটনাগুলি ঘটছিল এবং তাদের গ্রামের মানে তাদের বাড়ির আশেপাশে তারা কিছু অদ্ভুত, সবাই মানে জিনিসটা লক্ষ্য করলো, কিছু অদ্ভুত কিছু উইয়ার্ড কিছু জিনিসপত্র তারা দেখতে পারলো। হঠাৎ করে তারা দেখছে যে একটা মানে আনকন্ডিশনাল মানে একটা অস্বাভাবিক একটা ফোর্স তাদের সামনে দিয়ে একটা ছায়ার মতো চলে যাচ্ছে। বা কখনো তারা দেখছে যে কিছু অদ্ভুত কিছু মানে শিয়াল তাদের বাড়িতে আসছে, যেটা মানে সাইজ বা বর্ণনা করার মতো না, মানে অস্বাভাবিক কিছু জিনিসপত্র। তো একদিন তার মানে আমার ওই মেয়েটার এক ভাই মানে গ্রামে বিলের মধ্যে দিয়ে হাঁটছিল। সে কোনো জায়গায় বাজারের দিকে যাচ্ছিল, তো বিল থেকে সে হঠাৎ করে তাকে সে আর যেহেতু এটা একটা মানে তাদের যে ফ্যামিলিটা তারা হচ্ছে এটা মানে ক্রিশ্চিয়ান ফ্যামিলি ছিল, বিলং করতো। তো ক্রিশ্চিয়ান ফ্যামিলিতে তারা তো বেসিক্যালি একটু অ্যালকোহলিক, তাদের কিছু মানে মানে তারা বিভিন্ন প্রোগ্রামে বা অ্যালকোহল তারা নিয়ে থাকে। তো সম্ভবত সে ওই সময় একটু ড্রাঙ্ক ছিল। তো সে হঠাৎ করে সে দেখলো যে সে পড়ে গেল অ্যালকোহল অবস্থায়, মানে একটু ড্রাঙ্ক অবস্থায় সে পড়ে গেল, মাটিতে পড়ে যাওয়ার পরে তাকে কে মানে সে বুঝতে পারলো না, তাকে কে জানে মানে তার মাথা ধরে কেউ জানে চুবাচ্ছে একটা ফোর্স আর কি পানির মধ্যে, এবং তাকে এমন একটা অবস্থা তাকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলার মতো অবস্থা হয়ে যায়। তো এই অবস্থায় সে কোনোভাবে নিজেকে সেভ করে সে বাড়িতে চলে আসে, কিন্তু উনি ঘটনাটা নাকি কারোর সাথে তখনও শেয়ার করেনি। সেটা খুব জরুরি না, আমরা পরের পার্টে যাই। কারণ একটা মানুষ যখন মানে অসুস্থ থাকেন তখন যে কোনো কিছু তিনি এক্সপেরিয়েন্স করতে পারেন। মানে আরো তো অনেক ঘটনা আছে, কি হয়েছিল তারপরে? ওকে ফাইন। তো তারপরে যাই হোক, তো উনি এরকম তো তারপর যে মেয়েটার তো অবস্থার কোনো উন্নতি হয়নি। তো পরে তার বাবা ওখানের আশেপাশের একজন ওঝা ছিলেন, মানে ওঝার কাছে যায় এবং ওঝার সাথে ব্যাপারটা শেয়ার করে যে এরকম আমার মেয়ে অলরেডি 2-2.5 বছর হয়ে গেছে, আমার মেয়ে তো খুব অসুস্থ এবং তাকে অনেকভাবে মেডিসিন দেওয়া হয়েছে, মানে তার কোনো ডেভেলপমেন্ট হয়নি। তো তখন ওঝা বলল যে আসলে আপনার মেয়ের তো এটা অন্য একটা ব্যাপার, যেহেতু এখানে তো আসলে মেডিসিন বা কোনো ধরনের ডাক্তারি চিকিৎসায় তার কোনো লাভ হবে না। এটা আমি আগেই বুঝতে পেরেছি, তার মধ্যে কোনো খারাপ কোনো জিনের আছর বা এই ধরনের কোনো ব্যাপার তার মধ্যে আছে। তো যাই হোক, পরবর্তীতে তারা মানে মেয়েটাকে তারা বাড়ির আঙ্গিনাতে একটা টুলের মধ্যে বসিয়ে সেই যে ওঝা তাকে প্রশ্ন করতে থাকে, মানে সেই যে ব্যাড যে ফোর্সটা তার মধ্যে প্রবেশ করে। তো তখন মেয়েটাকে বলল যে কে তুই বা কোত্থেকে আসছিস। পরে বলল যে আমি ওর সেই দাদু এবং আমি ওকে খুব ভালোবাসি বিধায় আমি ওকে ছাড়তে পারিনি।
আর হচ্ছে যে আমি মারা যাওয়ার পরে আমাকে আমার কোনো শ্রাদ্ধ করা হয়নি। তো শ্রাদ্ধ করা না হওয়ার কারণে আমি আরো তাদের প্রতি ক্ষিপ্ত। এজন্য আমার নাতনিকে দিয়ে আমি হয়তোবা কিছু অদ্ভুত কিছু কাজ করাচ্ছি। তো পরবর্তীতে তারা বলল যে ঠিক আছে তোমার শ্রাদ্ধ করিয়ে দিব, বাট তুমি মেয়েটাকে তুমি তার শরীর থেকে চলে যাও। পরে তাকে অনেক ফোর্স করার পরে বললো যে ঠিক আছে। পরে পরবর্তীতে তার শ্রাদ্ধ হলো, শ্রাদ্ধ করার পরে তাকে আবার মেয়েটাকে আবার তুলে আবার সেভাবে করে বসানো হলো। বসানোর পরে পরে সে মেয়েটিকে পরে যেই তার যে ব্যাড ফোর্সটা সরে গেল, মানে ব্যাড ফোর্সটা সরে যাওয়ার একটা সুন্দর একটা বর্ণনা এইভাবে দেওয়া যায় যে যখন যায় তখন তাকে বলা হলো যে তুমি যে যাবা এটা প্রুফটা কি, তুমি যে ফোর্সটা কিভাবে যাবা তুমি। পরে সে বললো যে আমি যখন যাব একটা গাছের ডাল, মানে সামনে একটা বট গাছ সবসময় ছিল, এটাই হয়। সেই গাছের ডালটা ভেঙে পড়ে যাবে এবং আমি একটা মাটির কলস মুখে নিয়ে আমি কিছু দূর মানে এগিয়ে যাব। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ইউর স্টোরি। আমাদের সবসময় এরকমই হয় এবং এই জিনিসগুলো আমরা খুবই এখন কোয়েশ্চেনটা হচ্ছে যে সবাই যখন এই ঘটনাটা বলেন বা সবাই যখন একই রকম ভাবে বলেন তখন প্রশ্নটা এরকম যে তাহলে ঘটনাগুলো যদি মানে তাহলে যে ঘটনাগুলো সেই রহস্য ভেদ করতে আমরা পারি না কেন, বা এই ঘটনাগুলো সবাই কি একসাথে ভুল কোনো কিছু এক্সপিরিয়েন্স করছেন বা সবার এক্সপিরিয়েন্সের মধ্যে কি ঝামেলা রয়েছে, নাকি ঘটনাগুলো আসলে রেগুলার ঘটেই চলেছে? কি মনে হয় আপনার? SMS করে জানান আমাদেরকে। আমরা চলে যাচ্ছি বাবু ভাইয়ের কাছে তার পরবর্তী স্টোরি শোনার জন্য। আর মিন টাইম আমাদের SMS পাঠাতে হলে আমাদের SMS করতে হবে, যেটা করতে হবে মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করতে হবে ফুর্তি FORT ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm which is BHWTFM@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করবো সরাসরি আমাদেরকে অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন এই একইভাবে এই অ্যাড্রেসে। আর আমাদের ফেসবুক পেজ আপনি ভিজিট করতে পারেন যে কোনো সময়, চলে যান www.facebook.com/radio.furti অথবা www.facebook.com/bhutfm.translate এই দুটো পেজে। আমরা চলে যাচ্ছি বাবু ভাইয়ের কাছে আবারও। বাবু ভাই চলুন আপনার ঘটনা শুনি আমরা। আচ্ছা রিয়াজ ভাই, রাসেল ভাই, এটা হচ্ছে রিয়াজ ভাইয়ের কাহিনী। হ্যাঁ, এটা 80 দশকের কাহিনী আর কি। জি। রিয়াজ ভাই এখনো অনেক একটু পাগলাটে আচরণ করেন, যদিও তার কাছে কাহিনীটা শোনা তিনি সবাইকে শেয়ার করেন না। ওনাকে অনেক জিজ্ঞেস করাতে একদিন যে কোনো একটা মুহূর্তে উনি ঘটনাটা বলেন কি থেকে তার এই সমস্যাগুলো শুরু হয়। যাই হোক, তো একটা সময় ওনারা মিরপুরে থাকতেন একটা জায়গায়। তো সেখানে একটা 3তলা বাড়িতে থাকতেন ওনারা। 3তলা বাড়ির নিচতলাতে বাড়িওয়ালা, দোতলায় একটা ভাড়াটি, আর ওনারা 3তলায় থাকতেন। আচ্ছা। তো রিয়াজ ভাইরা যখন প্রথম দিকে ওখানে যান তখন উনি সম্ভবত ফার্স্ট ইয়ারে পড়েন, মানে ইন্টারমিডিয়েটের। জি। এবং ওখানে উনি প্রায় ছাদের মধ্যে উঠতেন প্রথম। আর রাতের বেলা ছাদে ঘোরাফেরা করাটা ওনার একটা শখ ছিল। এবং যখন উঠতেন সেই গাছের, মানে আপনার ছাদের পেছনে একটা ঝাঁকড়া গাছ ছিল, বেশ আম গাছ টাইপের। তো আম গাছ এবং আরো অনেক গাছের একটা ঝাঁকড়া ছিল আর কি। তো উনি রাতের বেলা ওখানে যেতেন, দাঁড়াতেন, খুব ভালো লাগতো। তো উনি যখন ওই বাড়িতে যান তার দ্বিতীয় দিন তৃতীয় দিনের মাথায় উনি ছাদের কোনায় দেখেন একটা মেয়ে দাঁড়ায় আছে সন্ধ্যার সময়। আচ্ছা। 7-8টা বাজে আর কি। তো উনি কাছে যান, মেয়েটার সাথে কথা বলেন, হ্যাঁ, যে আপনার নাম কি। মেয়েটা ওনাকে কাটা কাটা ভাষায় অল্প জবাব দেন। তো মেয়েটার নাম উনি জানেন, মেয়েটার নাম বলে মুক্তি। আচ্ছা। তো যাই হোক, তো উনি দু একদিন কথা বলেন মেয়েটার সাথে এবং উনি এরপরে দিনের বেলা ওই মেয়েটাকে আর দেখতেন না আর কি। তো যেহেতু উনি তখন কেবল মানে কিশোর থেকে যুবক হচ্ছেন, ওনার মধ্যে একটা মানে রোম্যান্স কাজ করে আর কি। তো উনি প্রায় সন্ধ্যা হলে মানে ছাদে উঠে যান, কিন্তু মানে কখনোই উনি মেয়েটার খোঁজ দিনে পান না এবং দেখেনও না। জি। একদিন সন্ধ্যার সময় উনি দাঁড়িয়ে আছেন, তো মেয়েটা দাঁড়ায় আছে, মেয়েটাকে দেখছে, উনি দেখে কাছে গেছে আর কি। কাছে যে বলতেছে, কেমন আছো, তোমাকে দিনে কেন দেখি না? তো মেয়েটা বলে, দিনে আমি এখানে আসি না, এই জন্যই দেখো না। আচ্ছা। তো বলতেছে যে দিনে আসো না, তুমি সন্ধ্যার সময় এখানে আসো ছাদে, এটা কি আমার জন্য আসো? বলে হ্যাঁ, তোমার জন্যই আসি। তো বলতেছে আমার জন্য আসো, তাহলে তো মানে খুব ভালো, আমি তোমার সাথে একটা ফ্রেন্ডশিপ করতে চাই। তাহলে আমার সাথে ফ্রেন্ডশিপ করতে হলে তোমাকে আম গাছে উঠে দেখাতে হবে। তো রিয়াজ ভাই বলতেছে, আম গাছে কিভাবে উঠবো? আম গাছে এখানে আর ওঠা সম্ভব না। তো মেয়েটা ওনাকে বলতেছে, আমি তোমাকে দেখাচ্ছি আম গাছে কিভাবে উঠতে হয়। বলে আপনার সেই বাউন্ডারি যে ওয়ালটা ছিল সেখান থেকে মেয়েটা হাত বাড়িয়ে দিয়ে আম গাছটাকে এমন ভাবে ধরলো, ইটস লাইক কাইন্ড অফ লাইক আমরা ছোটকালে অনেক সময় শুনেছি হাত বাড়িয়ে লম্বা করে কিছু ধরার জিনিস।
অনেকটা সেরকম একটা ব্যাপার। ধরে সে আম গাছের মধ্যে উঠে গেল, ওখান থেকে উঠে ওনার দিক তাকিয়ে একটা ভেঙচি দিল, ভেঙচিটা একটা হাসি টাইপের, এবং সেটা খুব বিভৎস ছিল আর কি। এবং এই দৃশ্যটা রিয়াজ ভাই সহ্য করতে পারে না, উনি ওখানে ফেইন্ট হয়ে যায়। এবং ওনাকে যখন বাসায় নিয়ে আসা হয়, ওনার তখন দাঁতে দাঁত লেগে গেছে, এবং অনেক কষ্টে ওনাকে করা হয়, সেন্সে নিয়ে আসা হয়। এবং এই ঘটনার পরে ওনাকে যখন কিছুটা জিজ্ঞেস করা হয়, উনি ফ্যামিলির খুব যারা নিকট মানুষ, তাদের মানুষের কাছে উনি শেয়ার করেন, এবং তারা পরে খুঁজে বের করেন যে ওই যে বাড়িওয়ালা যে থাকতো, সে বাড়িওয়ালার মেয়ে ছিল একটা, সেই মেয়েটা ওইখানে আরেকটা ছেলের সাথে প্রেম করতো একসময়, এবং একসময় তাদের প্রেম ব্যর্থ হতে সে ওখানে ওই আম গাছের ওখানে যে সে গলায় দড়ি নেয়, এবং তার এই জিনিসটা ওখানেই হয়তো কোনো একটা কারণে তার কোনো ব্যাপার স্যাপার রয়ে যায়। এবং ব্যাপারটা হচ্ছে যে এখন রিয়াজ ভাই বেশ বয়স্ক, হি ইজ লাইক ওভার 40, তার মধ্যে এখন অস্বাভাবিকতা আছে, উনি কিন্তু এখনো বিয়ে করতে পারেননি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাবো একটা ছোট্ট বিরতিতে, বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করবো আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউন ফর ইউ ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Grounding phone. Yes, the night comes alive with গ্রামীণ ফোন। ঘড়িতে সময় রাত 1:39। শুনছেন সবসময় রেডিও 48.0 FM। আর আমি দেখতে পাচ্ছি অনেকেই আমাদের SMS করেছেন, এই মুহূর্তে আমাদের SMS করেছেন। দেখতে পাচ্ছি শুভ দে, এবং এছাড়াও এবং তিনি SMS করেছেন। আচ্ছা, অনেক বছর থেকে তিনি ভূত FM শুনছেন। একটা প্রশ্ন আছে, এমন কিছু ভূত FM করতে পারে যাতে প্রুফ হয় যে সত্যি ভূত FM? না, ভূত FM সেটা করতে পারে না, বিকজ এটা সায়েন্স না। সায়েন্স প্রুফ করা যায়, যেটা হচ্ছে এটা আপনি প্রুফ করবেন কিভাবে? আমাদেরকে অতুল SMS করেছেন চট্টগ্রাম থেকে, সঞ্জীব অতুল, এবং তিনি বলেছেন যে একটা স্টোরি আছে, বাট ওটা বললে আপনার প্রবলেম হয়। প্লিজ, আমি চাই স্টোরিটা আমি শেয়ার করতে। ওটা বললে ওর প্রবলেম হয়, প্লিজ আমি চাই স্টোরিটা শেয়ার করতে চাই। আপনি যদি বলতে প্রবলেম হয়, তাহলে আপনি স্টোরিটা কিভাবে কালেক্ট করবেন আমি ঠিক জানি না, বাট আপনি যদি বলতে চান তাহলে আমাদের কোনো আপত্তি নেই। তুহিন আমাকে SMS করেছেন ময়মনসিং থেকে, এবং তিনি লিখেছেন, না, তুহিন বলেছেন ভাই মিয়ানমারের স্টোরিটা দারুণ ছিল। এছাড়াও সুব্রত আমাদের SMS করেছেন মামুন। এছাড়াও প্রীতি আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি নীরব, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি বাবু ভাইয়ের যে অ্যাক্সিডেন্টের যে স্টোরিটা সেটা ভালো ছিল সেটা বললেন। রিয়াজুল ইসলাম আমাদের SMS করেছেন, এবং আমাদেরকে তিনি বলছেন আজকে অনেক মজা লাগছে। অতুল আমাদের সঙ্গে আছেন চট্টগ্রাম থেকে, এবং আমাদের সঙ্গে রয়েছে হচ্ছে এমডি পরিকুল যশোর থেকে, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি রাইফুল বাপ্পি আছেন আমাদের সঙ্গে হাজারিবাগ থেকে। এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন আরিফ এবং তার ওয়াইফ রুম্পা হাজারি বা হবিগঞ্জ থেকে, এবং বাবু ভাইয়ের প্রশংসা করেছেন। সালমান যাত্রাবাড়ি থেকে আমাদের সঙ্গে রয়েছেন। আজকের ঘটনাগুলো অদ্ভুত সুন্দর। আমাদের সঙ্গে রয়েছেন এমডি সিদ্দিক আল হাসান রাজশাহী থেকে, এবং তিনি বলছেন রায়হান ভাই আর আমি শুনছি জাস্ট আউসম। আমাদেরকে এছাড়া আছেন দেখতে পাচ্ছি সুব্রত, এছাড়া আমাদের সাথে রয়েছেন SI চাবরার, রনি আছেন ফুলবাগ সিলেট থেকে, বিনয় আমাদের সঙ্গে রয়েছেন বরিশাল থেকে, RH পাটোয়ারি আমাদের সঙ্গে রয়েছেন। এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন হাসান খান বিশ্বনাথ সিলেট থেকে, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি জয় রহমান। এছাড়া আমাদের সঙ্গে FH আবরার আছেন, কাজী জুবায়ের আমাদের সাথে রয়েছেন নড়াইল থেকে, এছাড়াও আরিফ এবং তার ওয়াইফ রুম্পা আমাদের সঙ্গে রয়েছেন। আমরা আরেকটা ঘটনা শুনতে পারবো ছোট্ট করে, এবং সেজন্য জন্য আমরা যাচ্ছি আমাদের অতিথি আপনার ভাইয়ের কাছে, এবং শুনে আসবো তার কাছ থেকে ঘটনা। আপনার ঘটনাটা আমরা শুনি ছোট্ট করে। আসসালামু আলাইকুম লিসেনার্স, সবাইকে অভিনন্দন। আসলে ভাই, এখন যে ঘটনাটি আমি বলবো সেটি আমাদের রাজবাড়িতে 5 সদস্য বিশিষ্ট একটি ভূত FM টিম রয়েছে। তো 5 সদস্য বিশিষ্ট, আমি তাহলে একটা ছোট্ট জিনিস পড়িয়ে দিই। আমার কাছে খুব ইন্সপায়ারিং লেগেছে যে টিম ডেভিল গ্রুপ নামে আমাদের সঙ্গে একটা গ্রুপ আছে, এবং তারা বলছেন দাদা আমরা একটা গ্রুপ আমার হোম ইন্ডিয়া ত্রিপুরা আগরতলাতে, এবং আমরা অনেক জায়গায় প্যারানর্মাল অ্যাক্টিভিটি রেকর্ড করেছি। কিছুদিন আগে আমরা একটা চ্যালেঞ্জ কমপ্লিট করতে গিয়ে আমাদের একজন ফ্রেন্ড মারা যায়। যাই হোক,
যদি বলেন আমাদের স্টোরিটা আমরা শেয়ার করতে পারি। ডেফিনেটলি টিম ডেভিল গ্রুপ অভিনন্দন আপনাদেরকেও। এবং এইভাবে আমি বলছিলাম যে ঘটনা কিন্তু আপনারা চাইলে অনেক কালেক্ট করতে পারেন। আফনান ভাই যেটা বলছেন সেটাও টিম ভূত এফএম শোনেন এবং তারা একটা টিম করেছেন এবং তারা ঘটনা কালেক্ট করছেন এবং আমাদের পাঠাচ্ছেন। আফনান ভাই আপনার ঘটনা তো রাসেল ভাই, ওই যে 5 জন ওরা সবাই টিনেজার, কিন্তু এত কষ্ট করে রাজবাড়ির বিভিন্ন জায়গা থেকে জি। কষ্ট করে নিয়ে আসেন। বিশেষ করে সজীব, ফরহাদ, তারপরে সিজার, রাজু এবং হৃদয়, এদেরকে অভিনন্দন না জানাই নয়। তারপরেও ওদের অভিনন্দন জানিয়ে আজকে ঘটনাটা শুরু করছি, যে ওই ভূত এফএম টিম থেকে ঘটনাটি পাওয়া। রাসেল ভাই, এই ঘটনাটি কালুখালীর মোহনগঞ্জে ঘটে যাওয়া ঘটনাটা, এটা অনেক আগের ঘটনা, প্রায় 50-এর দশকের ঘটনা। তো এখানে ওই গ্রামে একজন খুব ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন, কিন্তু উনি অল্প বয়সেই ওনার মানে বিয়ের অল্প কিছুদিনের মধ্যেই ওনার স্ত্রী মারা যান। তো ওনার কোনো সন্ততি ছিল না, এবং ওনার স্ত্রী মারা যাওয়ার পরে উনি আর কখনো বিয়ে করেননি। উনি যখন বার্ধক্যে উপনীত হন, তখন একটা লোক ওনার দেখাশোনা করত। তো যখন মানে উনি বেশি অসুস্থ হয়ে যান, মানে যখন খুবই মানে অসুস্থ হয় বার্ধক্যজনিত কারণে, তখন উনি কিছু ওসিয়ত করে যান, এবং ওই ওসিয়ত অনুযায়ী উনি ওই যে লোকটা দেখাশোনা করত তাকে বলে যান যে তুমি তো আমার অনেক কষ্ট করেছো, আমার জন্য দেখাশোনা করেছো, তো তোমার জন্য এই ছোট্ট সম্পত্তিটা আমি রেখে গেলাম, এই বাড়িটা, এই অনেক অল্প কিছু সম্পত্তি ওনাকে দিয়ে যান। বছরের বাকি সম্পত্তিটা, আমার যেহেতু কোনো সন্তানাদি নাই, তুমি সকল সম্পত্তি বিক্রি করে দিয়ে এই টাকাগুলো এতিমখানায় দান করে দেবে। উনি এই ওসিয়তটা করে যান। কিন্তু রাসেল ভাই, ওই যে লোকটা যিনি ওনার ওই মানে খেদমতের দায়িত্বে ছিলেন, ওনার আসলে অনেক বেশি লোভ জন্মে গিয়েছিল। কারণ ওনার ইচ্ছা ছিল যে ওই বৃদ্ধ লোকটা মারা গেলে সকল সম্পত্তি ওনাকে দিয়ে যাবেন, যেহেতু ওনার কোনো সন্তানাদি ছিল না। তো কিন্তু ওনার এই ধরনের ওসিয়তে ওই লোকটা খুব মানে মনক্ষুণ্ণ হন, এবং উনি ওই বৃদ্ধ লোকটা ওনাকে এও বলে দেন, আগামীকালকে সকালবেলা গ্রামের গণ্যমান্য ব্যক্তিদেরকে তুমি ডাকবে, আমি তাদেরকে আমার এই ওসিয়তের কথাটা বলে যাব, তারা যেন এই জিনিসটা সাক্ষী থাকেন। কিন্তু দুঃখজনক ব্যাপার রাসেল ভাই, ওই রাত্রে উনি বার্ধক্যজনিত কারণেই মারা যান, ওই বৃদ্ধ লোকটা। উনি আর পরের দিন সকালবেলা কাউকে বলে যেতে পারেননি, যেহেতু ওই বিষয়ে কথাটা সাক্ষী একমাত্র উনিই ছিলেন। তো সকালবেলা যখন গণ্যমান্য ব্যক্তিরা এসেছিলেন তার লাশ দেখতে, তখন ওই গণ্যমান্য ব্যক্তিরা তার সম্পত্তির বিষয়ে যখন ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, উনি সেখানে একটা নির্মম মিথ্যাচার করেন। তো উনি বলেন যে এই বৃদ্ধ লোকটি আমাকে এই ছোট সম্পত্তিটা দিয়ে গেছেন, এবং যত সম্পত্তি আছে সব বিক্রি করে, উনি কাউকে এই সম্পত্তি ভোগ করতে দিবেন না, এই সব বিক্রি করে এই টাকাটা ওনার কাফনের সাথে দিয়ে দিতে বলেছে। তো সবাই এই জিনিসটা খুব বিরক্ত হন যে লোকটা এত মানে এরকম কেন, তিনি মারা গেছেন, টাকা নিয়ে তো উনি কবরে যাবেন না। তো আসলে সবাই উনি টাকা নিয়েই কবরে যেতে চান, এরকম ব্যঙ্গ বিদ্রুপ শুরু হয়ে যায়। তারপরেও ওনার লাশ দাফন করার আগেই স্থানীয় লোকজন অল্প কিছু করে টাকা দিয়ে ওনার সকল সম্পত্তি কিনে নেন। ওই সময় তো এত দলিল টলিল এই ধরনের ঝামেলা ছিল না, মুখে মুখে কিনে নেন আর কি, ভাগাভাগি করে নেন। তো সকল টাকা সহ ওনাকে কবরে রেখে আসা হয়। তো যাই হোক, ওই রাত্রেই এই যে লোকটি, এই লোকটির উদ্দেশ্য ছিল খুবই খারাপ। এই লোকটি রাতের বেলা ওই কবর থেকে টাকা আনতে যান। তো উনি যথারীতি ওনার প্রস্তুতি নিয়ে গিয়েছিলেন। উনি তখন হারিকেন, তখন তো টর্চ লাইট ছিল না, অনেক আগের ঘটনা, টর্চ লাইটের ব্যবস্থা ওখানে ছিল না। তো হারিকেন নিয়ে, ওনার প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্ট নিয়ে উনি কবরস্থানে যান, কবরটি খোঁড়েন, সেখান থেকে লাশ থেকে ওই টাকাগুলো একটা ব্যাগের মধ্যে ভরেন। কিন্তু সমস্যা হলো, ওই গ্রামের যে চৌকিদাররা ছিল, ওনারা দূর থেকে টের পাচ্ছিল যে একটা আলো দেখা যায় কবরস্থানের মধ্যে। তো ওনারা দূর থেকে চিৎকার চেঁচামেচি শুরু করে যায়, কবরস্থানে কে? এখন ওই লোকটি যেহেতু বুঝে ফেলেছে যে লোকজন দেখে ফেলেছে, উনি তাড়াতাড়ি করে, যেহেতু ওই গ্রামের লোক বিভিন্ন ফাঁক ফোকর গুপ্ত রাস্তা ওনার জানা ছিল, উনি তাড়াতাড়ি ওইখান থেকে বের হয়ে ওই টাকা নিয়ে অন্য পাশ দিয়ে বের হয়ে চলে যান। ওইখানে কোনো ভৌতিক ঘটনা ঘটেনি। তো চৌকিদাররা এসে দেখে দিল যে এই অবস্থা, লাশের মধ্যে থেকে টাকা পয়সা চুরি হয়ে গেছে। ওনারা আরো কয়েকজনকে ডাকলেন, দেখলেন এই অবস্থা, তারপর ওনারা বুঝলেন যে এটা চোরের কাজ। ওনারা কবর আবার ঢেকে দিলেন আর কি। ওই লোকটি যখন এই টাকাগুলো নিয়ে চলে যায়, বাড়িতে চলে যায়, বাড়িতে গিয়ে একটা জায়গায় উনি খুব সামলিয়ে রাখেন টাকাগুলো, যাতে কেউ না দেখতে পারে। ওনার স্ত্রীকে উনি বলেননি যেটা এইভাবে নিয়ে আসা হয়েছে। তো এরকম 4-5 দিন পর একটা অদ্ভুত ঘটনা ওনার সাথে ঘটতে থাকে। তো সেটা হচ্ছে যে উনি যখন গভীর রাত্রে, রাত 3টা বা 3:30টার দিকে খেয়াল করলেন যে কে যেন আস্তে আস্তে ওনার দরজা নক করছে, ঘরের দরজা। তো উনি প্রথম 1-2 দিন দরজা খোলেন, কিন্তু কাউকে দেখতে পান না।
কিন্তু 3 দিন থেকে উনি দেখেন যে দরজা নক করেন এবং উনি খোলেন, কিন্তু দেখে দূরে সাদা কাপড় পরা একটা লোক দাঁড়িয়ে আছে। সেই বৃদ্ধটি যাকে উনি দীর্ঘদিন সেবা করেছিলেন, দূরে দাঁড়িয়ে উনি হাত দিয়ে কি যেন ওনার কাছে চাচ্ছে, ইশারা করে চাচ্ছে। তো যাই হোক, তো উনি কিন্তু এই বিষয়ে মানে আগে থেকে সতর্ক ছিলেন যে এই টাইপের কোনো একটা প্যারানরমাল ঘটনা ঘটতে পারে। উনি এইসব কিছুতে কোনো মানে ভয়ই পান না। যাই হোক, তো একদিন উনি হাটে গিয়েছিলেন, হাট থেকে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। তো ওনার বাড়িটা একটা খালের ওই পাশে, মাঝখানে বাঁশের সাঁকো রয়েছে। তো উনি যখন একা একা আসছিলেন, বাঁশের সাঁকোর ঠিক মাঝামাঝি চলে আসেন, তখন দেখেন ওই বৃদ্ধ লোকটি ওই পাশে আর এক পাশে দাঁড়িয়ে আছে, যে পাশে উনি নামবেন আর কি সাঁকো থেকে, এবং বলছেন যে তুই আমার কথা রাখলি না, তুই এই কাজটা কেন করলি? তখন উনি চিন্তা করলেন যে আমি এই ওই পাশে আর নামবো না, আমি পিছন দিকে চলে যাই, আবার রাস্তায় চলে যাবো, আগের রাস্তায় যেখান দিয়ে নেমেছি সেখানে উঠে যাব। কিন্তু ওখানে যাওয়ার আগেই হঠাৎ করে উনি খেয়াল করলেন যে ওনার এই সাঁকোটা খুব অস্থির ভাবে নড়াচড়া করছে, মনে হচ্ছে কেউ ঝাঁকাচ্ছে সাঁকোটা। এবং উনি তখন ছিল বর্ষাকাল, উনি নিচে পড়ে যান। নিচে পড়ে যাওয়ার পরে সকালে ওনাকে উদ্ধার করা হয়। উনি খুব মারাত্মকভাবে জখম হয়েছিলেন। তো ওনাকে যখন প্রশ্ন করা হয় তুমি কেন এরকম জখম কিভাবে হলে, তখন উনি কিছু বিষয় লুকিয়ে যান, বলে যে এই নিচে অনেক মানে ডালপালা ছিল, আমি পড়ে যাওয়ার কারণে ওখানে আমার শরীর আঘাতপ্রাপ্ত হয়েছে। যাই হোক, উনি বাসায় নিয়ে যাওয়া হয়। উনি বাসায় নিয়ে যাওয়ার পরে ওনার স্ত্রীর কাছে উনি সব ঘটনা শেয়ার করেন। তার আগ পর্যন্ত ওনার স্ত্রীর কাছে উনি কোনো ঘটনা শেয়ার করেননি। ওনার স্ত্রীর কাছে সব ঘটনা বলেন এবং বলার পরে বলে যে এই টাকা আমি এইভাবে এনেছি, তুমি টাকাটা সামলে রেখো, টাকাটা কাউকে দিও না। ওনার স্ত্রীকে এটা বলে যান। এবং ওই রাত্রেই ওই লোকটি মারা যান, যেহেতু খুব আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। এবং মারা যাওয়ার আগে বলে যান যে আমি যখন পানিতে পড়ে গিয়েছি তখন মনে হচ্ছিল কারা যেন আমার শরীরটাকে খুব আঁচড় দিচ্ছে, এবং ওইটার কারণে এই অবস্থা হয়েছে। তো যাই হোক, ওনার স্ত্রী যখন এই টাকার কথা বলে যান, তখন ওনার স্বামী মারা যাওয়ার কয়েকদিন পরে ওনার স্ত্রী অদ্ভুত রকমের স্বপ্ন দেখতে থাকেন, যে স্বপ্নে একজন বৃদ্ধ লোক এসে বলে যে আমার টাকাগুলো আমাকে ফিরিয়ে দাও। এরকম 6 দিন হয়ে যাওয়ার পরে 7 দিনের দিন ওনার স্ত্রী ওই বৃদ্ধ লোকটাকে স্বপ্নেই জিজ্ঞেস করে যে আপনি কিসের টাকা কথা বলছেন, কাকে ফেরত দিতে হবে? বলে তোমার স্বামী যে টাকাটা রেখে গিয়েছিল এই টাকাটা তুমি এতিমখানায় দান করে দাও। তখন ওনার স্ত্রী ওই ঘুম থেকে ভাঙার পরে মনে হয় এটা তো জাস্ট একটা স্বপ্ন, উনি এই টাকাটা দান করেননি, এই টাকাটা ওনার বাপের বাড়িতে রেখে আসেন। বাপের বাড়িতে রেখে আসার পরে যেদিন রেখে আসেন ওই দিন রেখে আবার বাড়িতে চলে আসেন। ওই রাত্রে ঘটে সবচেয়ে ভয়ঙ্কর যে ঘটনাটি, সেটা হচ্ছে গভীর রাত্রে হঠাৎ করে দরজায় নক হয়। উনি দরজাটা খুলে দেখেন যে ওই বৃদ্ধ লোকটি দাঁড়িয়ে আছে। বৃদ্ধ লোকটি দাঁড়িয়ে বলছে যে আমি তো তোকে বললাম, তুই আমার কথা শুনলি না, এখন তোর ছেলেটাকে আমি নিয়ে যাব। তো উনি খেয়াল করলেন যে ওনার ছেলেটা খাটে ঘুমিয়ে আছে, কিন্তু হঠাৎ করে ওই বৃদ্ধ লোকটির হাতে ওনার ছেলে দাঁড়িয়ে আছে, ওনার ছেলেটা বৃদ্ধ লোকটির পাশে দাঁড়িয়ে আছে। কিন্তু একদিকে দেখছেন বৃদ্ধ লোকটির কাছে ওনার ছেলে দাঁড়ানো, আবার উনি পিছন দিকে তাকিয়ে দেখছেন খাটের উপর ওনার ছেলে শুয়ে আছে। এবং বৃদ্ধ লোকটি হেঁচকা টানে ওই ছেলেকে টানতে টানতে জঙ্গলের একটা ঝোপের দিকে নিয়ে যাচ্ছে। এবং ছেলেটা যখন পড়ে গেছে, বৃদ্ধ লোকটি তখন হাত ছেড়ে দিয়ে ছেলেটির পা ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে উনি অজ্ঞান হয়ে যান চিৎকার দিয়ে। তো যখন লোকজন আসেন ওনার চিৎকার শুনে, কারণ গ্রামে তো ওই রাতের বেলা অল্প চিৎকার অনেক দূর থেকে শোনা যায়, যেহেতু উনি একা ছিলেন, বাড়িতে আর কেউ ছিল না, স্বামী মারা গিয়েছিলেন, অনেক দূর থেকে লোকজন চলে আসছে কি হয়েছে দেখার জন্য। তো লোকজন আসছে। ওই মহিলার যখন জ্ঞান ফেরা হয়, জ্ঞান ফেরার পরে উনি দেখেন যে সবাই ওনার ঘরের ভিতরে একবার ঢুকছে, বের হচ্ছে এবং কি যেন বলা বলি করছে। তখন ওই মহিলাটির কাছে ওই লোকটা বলেন, বিভিন্ন লোকজন বলেন যে তোমার বাড়ির তুমি এখানে অজ্ঞান হয়ে পড়ে আছো, তোমার ছেলেটা তোমার বিছানায় মৃত অবস্থায় পড়ে আছে, তো এই ঘটনাটা কি? তখন ওই মহিলাটি ডিটেলস সব ঘটনা বলেন যে আমার স্বামীর লোভের কারণে আজকে এই অবস্থা হয়েছে, তা আমার ছেলেও মারা গেছে। পরবর্তীতে ওনার টাকাটা ওনার বাপের বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে এসে ওই এতিমখানায় দান করে দেওয়া হয়। রাসেল ভাই, সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো ওনার স্বামী এবং সন্তান হারানোর পরে ওই বৃদ্ধ মহিলাটি পাগল হয়ে গিয়েছিলেন এবং কালুখালী বাজারে উনি অনেকদিন পাগল অবস্থায় ছিলেন এবং যাকেই দেখতেন তার সামনে হাত পাততেন যে দে আমাকে দে। লোকজন বলতো কি দিব? বলে যা আমার সবকিছু নিয়ে যা, আমার টাকা পয়সা যা আছে নিয়ে যা, আমার ছেলেকে ফিরিয়ে দে। তো উনি দীর্ঘদিন এইভাবে পাগল অবস্থায় কালুখালীতে ছিলেন এবং উনি মারাও গেছেন। এই ছিল রাসেল ভাই ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমাদের এখানে বেশ কিছু কমেন্ট রয়েছে আমাদের ফেসবুকের পেজে আমরা দেখতে পাচ্ছি। আমাদের এখানে আছেন, এই মুহূর্তে সময় একেবারেই নাই, আমরা 50 শেষ করে দিই অলরেডি, এখন 52 বাজে।